সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা বাইরে থেকে কলিজার বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1397তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো প্রবাসী নাহিদ হাসানের জীবনের, চট্টগ্রামের ভাই প্রবাসী নাহিদ হাসানের জীবনের কলিজা কাঁপানো কালো জাদুমুখর এক অলৌকিক ভয়ঙ্কর বাস্তব জীবন কাহিনী, যে গল্পের টাইটেল 9 বছর পর ফিরে এলো প্রবাসীর সেই সুন্দরী বউ। তান্ত্রিক কি করেছিল তার সাথে কি করেছিল তা আপনি একলা করে তো শুনতে পারবেনই না, আর যদিও শোনেন আপনার শরীরের পশম দাঁড়িয়ে যাবে। যদি আমার সাধ্য বা ক্ষমতা থাকতো আমি প্রতিটা পরিবারের মানুষদেরকে, প্রত্যেকটা মানুষকে বাধ্য করতাম আজকে চট্টগ্রামের ভাই নাহিদের জীবনের গল্পটা শোনার জন্য, কারণ এই গল্পটা বাঁচিয়ে দিতে পারে বাংলার হাজারো পরিবার। শুধু এটাই বলবো যে এই গল্পটা বাঁচিয়ে দিতে পারে বাংলার হাজারো সুখী সংসার। তাই সবাইকে অনুরোধ করবো গল্পটা শেষ পর্যন্ত শুনবেন। যারা এখনও আমার চোখে কাশ্মীরের দুধপাত্রীর সেই সৌন্দর্য উপভোগ করেনি তারা এই আই বাটনে গিয়ে দেখে আসতে পারেন, অথবা ভিডিও ডেসক্রিপশনে সেই কাশ্মীর দুধপাত্রীর ভিডিও লিঙ্ক দেওয়া আছে, চাইলে ওখানেও দেখে নিতে পারেন। আশা করবো শুরু থেকে শেষ পর্যন্ত গল্প শুনুন এবং গল্প শেষে নাহিদ হাসানকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ নাহিদ হাসান, আমার বাড়ি বন্দনগরী, চট্টগ্রাম। বন্ধুরা, আমি আমার জীবনের এই গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার বড় 3টা বোন। আমরা টোটাল 3 বোন 1 ভাই। আমাদের পরিবারটা চট্টগ্রাম বিভাগের অদূরীয় কোনো এক অজপাড়া গায়ের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশা একজন কাজী সহ আমার বাবাকে মৌলভী বলা চলে। আমার বাবার নিজস্ব সরকারি কাজী অফিস আছে, বাবা সেখানে বসে এবং বিভিন্ন কোডেও আমার বাবা দলিল লেখার কাজ করে। এক কথায় বলতে গেলে সরকারের বিভিন্ন দপ্তরে আমার বাবার হাত আছে। এমন করে বাবার টাকা পয়সায় আমাদের শৈশবের দিনগুলো কাটতে থাকে। ছোটোবেলা থেকে আমার বাবা আমাকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখত। যেহেতু আমি পরিবারের একমাত্র পুত্র সন্তান ছিলাম, তার কারণে আব্বা ভাবতো যে একদিন আমি পড়াশোনা করে মানুষের মতো মানুষ হব, আমার নাম ছড়িয়ে পড়বে পুরা বাংলার বুকে এবং আমি একদিন সরকারের ভালো দপ্তরে চাকরি করব। আব্বা এভাবে বলে রাখে। আমি বড় বড় অফিসারদেরকে বলে রাখি, আমি যাদের বিয়ে পড়াতে যাই, বড় লোকের কোনো বিয়েতে গেলে আমি সেই ছেলে যদি সরকারি চাকরি করে ভালো কোনো অবস্থানের হয়ে থাকে, আমি তার কাছে দাবি রাখি যে আমার সন্তান পড়াশোনা করতেছে, যদি বড় হয় আপনি যদি সেই সময় চাকরি করা অবস্থায় থাকেন আমার ছেলের একটা চাকরি দিবেন, কিংবা আপনি যদি রিটায়ারও হয়ে যান তাও আমার ছেলের একটা ভালো ব্যবস্থা করে দিবেন। আমার কাছে তো খুব বেশি টাকা নাই, তো টুকিটাকি যা টাকা আছে তা দিয়ে আমি বিভিন্ন লোকজনের কাছে সাহায্য চাই, যাতে আমাকে তুই পড়াশোনা শেষ করলে সাহায্য করে। এমন করতে বাবার স্বপ্ন লালন করার জন্য আমি ছোটোবেলা থেকে খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করতাম। এরকম করতে করতে আমি যখন ক্লাস 8-এ পড়ি, আমার শুধু এটুকুই মনে আছে, আমি যখন ক্লাস 8-এ পড়ি ওই দিন একদিন হলো কি বৃষ্টি হচ্ছিল, মানে প্রচণ্ড রকমের বৃষ্টি হচ্ছিল। তো বৃষ্টি হওয়ার পরে আমার ওই দিন মাথা ব্যথা করতেছিল, প্রচণ্ড মাথা ব্যথা আর বৃষ্টি। দুপুরবেলা আমি তখন স্কুল থেকে চলে আসবো, মাথা ব্যথা এত করতেছে, এই মাথা ব্যথাটা কয়েকদিন ধরেই আমার হতো। পরে আমি স্যারে বললাম, স্যার আমার ভাল লাগতেছে না, আমি বাড়ি চলে যাবো, আমার প্রচণ্ড মাথা ব্যথা করতেছে। পরে স্যার আমাকে ছুটি দিয়ে দিল। তো তখন তো শুধু আমি একাই ছুটি দিতে আসছি, আর কেউ তো আসে নাই, সবাই তো ক্লাস করতেছে, তো বৃষ্টি পড়তেছে। আমি তখন করলাম কি, একটা পলিথিনের মধ্যে আমার বইগুলোকে সব কিছুতে ঢুকাতাম। ক্লাস 8-এ পড়ি, বাট আমি খুব ছোটও না, মোটামুটি বড়ই আছি। পলিথিনের মধ্যে সবগুলো বই ঢুকাইলাম। ঢুকানোর পরে আমি তখন স্কুল থেকে চলে আসতেছি। আস্তে আস্তে আমাদের বাড়ি আসার আগে কালীর বাড়ি বলে একটা জায়গা আছে, ওইটাকে মূলত কালীর বাড়ি বলে। তো কালীর বাড়ি আসার পরেই না আমার পেটের মধ্যে একটু চাপ দিল। পেটের মধ্যে চাপ দেওয়ার পরে আমি চিন্তা করলাম যে একটু বাথরুম করে ফেলি। বৃষ্টি যেহেতু হইতে আছে, পানিও তো আছেই, আশেপাশে পানিও পেয়ে যাব, আমি আমার সারার কামটা সারাই ফেলি। তো এই বাথরুম করার জন্য আমি তখন একটু ভিতরের দিকে ঢুকলাম, কালীর বাড়ির ভিতরের দিকে ঢুকলাম। তো কালীর বাড়ির ভিতরে ঢুকার পরেই ওখানে একটা বাড়ি আছে, হিন্দুরা আগে ওখানে থাকতো আর কি, এখানে কেউ এখন আর থাকে না। বাড়িটা মোটামুটি একটু সংসার নীরবতা। তখন আমি বাড়ির পিছনের দিকে ঢুকলাম। বাড়ির পিছনের দিকে গিয়ে আমি তখন বাথরুম করতেছি। তো তখন হচ্ছে আপনার আম কাঁঠালের সময় ছিল আর কি, গ্রীষ্মকাল ছিল।
তো এমন সময় হলো কি, আমি হঠাৎ উপরের দিকে কিছু একটা মসমসানি একটা শব্দ পাইতেছিলাম, নিজের মসমস করতেছে এমন একটা শব্দ। উপরের দিকে তাকিয়ে দেখি কি আমার মাথার উপরে একটা কাঁঠাল পড়তেছে, মানে বিশাল আকৃতির একটা কাঁঠাল। এই কাঁঠালটা ধূপ করে আমার মাথায় পড়ে, ওইটুকু আমার মনে আছে। এরপরে কি হয়েছে না হয়েছে আমি কিছুই আর জানি না। পুরো 2 দিন পরে আমার শরীরের ভিতরে বোধ আসে। 2 দিন পরে যখন ঠিক হলো, তখন আমার পরিবারের মানুষরা বলতেছে আমাকে নাকি কালো জিনে ধরছিল, মানে কালিতে ধরছিল আমারে, এবং এই কালি 2 দিন পর্যন্ত আমার শরীরে ভর করেছিল। আমার আব্বা কবিরাজ আনে, তান্ত্রিক আনে, আনার পরে অনেক কষ্টের পরে আমার আব্বা ঠিক করে আমাদের এলাকার এই পার্শ্ববর্তী এক কবিরাজ, যার নাম হচ্ছে আকবর আলী কবিরাজ। ওই আকবর আলী কবিরাজের দ্বারা চিকিৎসা হয় এবং সেখানে আমি ভালো হই। আমি একদিন পর্যন্ত পুরো নাকি আকবর আলীর বাড়িতেই ছিলাম, কিন্তু এর কোনো মেমোরি বা কোনো স্মৃতি আমার মনে নাই। আকবর আলী সম্বন্ধে একটু বলে রাখি, আকবর আলী হচ্ছে আমাদের এলাকার এত বড় মাপের একজন কবিরাজ, যে কিনা বা যার অনেক বয়স হয়েছে কিন্তু বয়স বোঝা যায় না। এখনও মনে হয় উনি ছোটো বাচ্চা, মানে মাথার একটা চুলও পাকে নাই, এরপরে দাড়িও পাকে নাই, শরীরের চামড়াও কুচকায় নাই। সবাই বলে ওনার সাথে পরি আছে, আর পরি ওনাকে এমন সব তেল দেয় যেটা উনি শরীরে মেসেজ করে, যার কারণে উনি কখনো বৃদ্ধ হবে না। উনি মারা গেলে এভাবে মারা যাবে, ওনার কখনো বয়স হবে না। তখনও কিন্তু তার খুব বেশি বয়স হয়নি। আমি যখন তার কাছে যাই তখন তার বয়স কত হবে, আনুমানিক 25 বা 30 এরকম হবে। সেই বয়সে উনি কবিরাজ, মানে অনেক ছোটোবেলা থেকে উনি কবিরাজি করে। তার উপর থেকে ছোটোবেলা থেকে নাকি পরীর আসর আছে, ওনার সাথে পরী আছে, এবং পরী থাকার কারণে উনি এই কবিরাজি করে, ছোটোবেলা থেকে উনি কবিরাজ। তো এই করতে করতে পরে ওই কবিরাজের কাছে গেলাম, যাওয়ার পরে ওই কবিরাজের মাধ্যমে আমি তখন মোটামুটি ভালো হয়ে গেলাম। তো ভালো হয়ে যাওয়ার পরেও মাঝে মাঝে কবিরাজের বাড়িতে আমার যাওয়া লাগতো। আমার আব্বা আম্মা নিয়ে যাইতো, যে কবিরাজের বাড়িতে যাই আমাকে নিয়ে যাইতো, আমার কয়েকদিন পরপরের সমস্যা হতো। তো তখন আমি স্কুলে যেতাম, স্কুলে গেলে হতো কি আমার পড়া মনে থাকতো না। স্যারে ধরেন আমার এই মাত্র পড়াইছে, এইটা পড়াইতো, কিন্তু আমার এটা মনে থাকতো না। এই মাত্র পড়াইলে আমি এইমাত্র ভুলে যেতাম, এখন পড়া এখনই ভুলে যাই, মানে পড়লে আমার মানে মনে থাকে না। আর আমি রাতের বেলায় পড়তে বসলে আমার মাথা ব্যথা, মানে বইয়ের দিকে তাকাইলে মাথা ব্যথা। তো আমার আব্বা ডাক্তার দেখায়, মানে আবার ওই আপনার আকবর আলী কবিরাজের কাছে নিয়ে যায়। একটা সময় আকবর আলী কবিরাজ বলিয়ে বসে যে তোর ছেলে আর ঠিক হবে না, ওর মাথার মধ্যে যে সমস্যা হয়ে গেছে, বা ওই জিনটা ওর মাথায় যে সমস্যা করে দিয়ে গেছে, ও আর ভালো হবে না, বা ওরে নিয়ে তুই চেষ্টা করে আর লাভ নাই। এরপর আমার আব্বা বিভিন্ন জায়গায় আমাকে নিয়ে যাইতো, বাট আমি আর ওইভাবে আর ভালো হইনি। সো ক্লাস 8 বছরে আমার জীবনে পড়াশোনার সমাপ্তি ঘটে এই ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে। আমার আব্বার সমস্ত স্বপ্ন তখন ধূলিসাৎ হয়ে যায়। আমার আব্বা অনেক কান্নাকাটি করে, অনেক জায়গায় আমাকে নিয়ে যায়। আমার এটুকুন মনে আছে, আমাকে গাড়ি করে করে বিভিন্ন জেলায় বিভিন্ন বিভাগে আমার আব্বা নিয়ে যাইতো, কিন্তু আমাকে আর ভালো করতে পারিনি, আমার এই সমস্যাটা থেকেই গেছে। এরকম করতে করতে তবে স্কুলের প্রতিটা শিক্ষক শিক্ষিকা সবাই আমাকে অনেক ভালোবাসতো। স্কুলে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বা স্কুলের কোনো প্রোগ্রামে আমাকে সবার আগে নিয়ে যাইতো, মানে আমাকে খুব ভালোভাবেই সবাই দেখতো। আর আমার সবচেয়ে ভালো সম্পর্ক ছিল আকবর আলী কবিরাজের সাথে। আমি মাঝে মাঝে ওনার বাড়িতে যাইতাম, ওনার সাথে বিকেলবেলা বসে থাকতাম। আমার আব্বা আম্মু যদি আমি অবসর থাকতাম আমারে বলতো যা তুই আকবর আলী কবিরাজের বাড়িতে যা, ওনার একটু দেখে আয়, মানে ওনার কাছে যা। মানে আমি ওনার কাছে গেলে কেমন যেন একটু ভালো থাকতাম, ওনার সাথে দেখা হইলে কথা হইলে আমার মোটামুটি অনেক টাইম ভালো হয়ে যাইতাম। এটাই মানে আমি ফিল করতাম আর কি, যে ওনাকে দেখলে আমার শান্তি লাগে, এমন একটা অবস্থা। এই করতে করতে তখন আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। এরই মাঝে আবার 4-5 বছরের মতো কেটে যায়, প্রায় 5 বছরের কাছাকাছি কেটে যায়। এই 5 বছর আর কোনো ঘটনা নাই। ওই ঘটনা একটাই, আব্বা তখন গরু পালতো, আমার দিয়ে গরুর ঘাস টাস কাটাইতো, বোনদের বাড়িতে আম নিয়ে যেতাম, কাঁঠাল নিয়ে যেতাম, দুলাভাইদের সাথে চলতাম, বোনেরা বেড়াইতে আসতো। ওই একটা পারিবারিক ছেলে যেভাবে জীবনযাপন করে, একটা পারিবারিক ছেলের মতোই আমার তখন জীবন কাটতে থাকে। তো এই করতে করতে 5 বছর পরে একদিন আমাদের স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান হয়। তো সেখানে একটা মেয়ে একটা নৃত্য করে, দেশাত্মবোধক গানের সাথে নৃত্য করে। মেয়েটার নাম হচ্ছে কাশপিয়া, ও আমাদের গ্রামেরই একটা মেয়ে। তো এর আগে কিন্তু এই মেয়েটাকে আমি এভাবে দেখি নাই, মানে এমনি স্কুলে যাইতো আসতো, বাট ওভাবে খেয়াল করি নাই। বাট ওই দিন এই মেয়েটার নৃত্য আমার মন কেড়ে নেয়, মানে এই জীবনে প্রথম কারো প্রতি আমার এক ধরনের ভালো লাগা কাজ করে। মেয়েটার কথাবার্তা, তার সব কিছু আমাকে একরকম তার প্রতি খুব আকৃষ্ট করে তোলে। তো আমি চিন্তা করলাম যদি কোনো না কোনোভাবে মেয়েটার সাথে একটা সম্পর্কে জড়ানো যায় তাহলে তো এটা খারাপ হয় না, ভালোই হয়। তো এই মেয়েটাকে দেখে আমার খুব ভালো লাগলো। মেয়েটার বয়স কিন্তু খুব বেশি না, ক্লাস 9 পড়তো। আর ওই সময় তো আমি স্কুল বহু বছর আগেই ছেড়ে দিয়েছি। তখন আমি করলাম কি, যে মেয়েটা নাচলো এবং সে প্রথম হয়েছে, মানে প্রথম পুরস্কারও সে পাইছে। তো এরপরে মাঝে মাঝে স্কুলের গেটে গিয়ে দাঁড়াই থাকতাম, বা স্কুল থেকে মেয়েরা আসতো যাইতো, মেয়েটারে দেখতাম, কিন্তু কখনোই তার সাথে কথা বলার সাহস পাইতাম না। কারণ
একে তো হচ্ছে মেয়েটা কাশপিয়া অনেক বড় লোকের মেয়ে, মানে ওর আব্বার টাকা টুকা আছে, ওর আবার বিদেশে থাকে, ওদের নিজেদের দোকানপাটটাট আছে, ভালো ব্যবসায়িক। ওর মানে ওর মা হচ্ছে ব্যবসা করে, মানে হচ্ছে দোকানপাটের ভাড়া টাড়া উঠে, এবং ওদের নিজেদের ওর মানে খালা টালার মানে পাল্লা টাল্লার আছে চট্টগ্রাম শহরে। মোটামুটি মানে খুব ভালো ফ্যামিলির একটা মেয়ে। তো এখন আমি চিন্তা করতেছি এই মেয়ে তো কখনো আমার সাথে প্রেম করবে বলে মনে হয় না। আর মেয়েও দেখতে খুব রূপবতী, মানে স্কুলের মধ্যে যত মেয়ে আছে সবচেয়ে সুন্দরী ছিল এই কাশপিয়া। তো স্কুলে বসে থাকতাম, মাঝে মাঝে ওরে দেখতাম, এরকম করতে করতে ওর ক্লাসে যারা পড়ে, যে ছেলেদের সাথে অনেক ফ্রি আছে, এই ছেলেগুলোর সাথে তখন কথা বলতাম। আচ্ছা, কাশপিয়া কারোর সাথে কোনো প্রেম করে, বা কাশপিয়ার সাথে কারো কোনো প্রেম ভালোবাসা আছে? তখন সবাই আমারে বলতো কি, ভাই কাশপিয়ার জন্য অনেকেই পাগল, কাশপিয়াকে আমাদের স্কুলের সিনিয়র অনেক বড় ভাইয়ের এই প্রেমের প্রস্তাব দিছে, বাট কাশপিয়া কারোর সাথে প্রেম করে না, ও একটু অন্যরকম মেয়ে, এরকমটাই সবাই আমাকে বলতেছিল। তাই আমি চিন্তা করলাম যে আসলেই কেউ কারোর সাথে প্রেম করে না? বলে না ভাই, ও কারোর সাথে কোনো প্রেমের সম্পর্কে জড়ায় না, ও খুবই অ্যালার্ট একটা মেয়ে, ও সবসময় এরকমভাবেই থাকে। তখন আমি চিন্তা করলাম যে আরে ঘটনা কি, এইরকম একটা মেয়ে কারোর সাথে কথা বলে না, এক অন্যরকম জীবনযাপন করে, মানে বিষয়টা আমার মাথায় তখন একটু অন্যভাবে চলে আসলো। তো ঠিক আছে, আমি তখন আরও কিছুদিন ওয়েট করলাম যে কি করা যায় দেখি। একটা সময় দেখলাম যে না, আমি যদি তাকে আর প্রস্তাবটা নাই দিই তাহলে মানে আর হবে না। আর ওর প্রতি আমি ওই সময় এতটাই দুর্বল হয়ে যাই, আমি গরুর কাজ না কইরা, ঘরের কাজ না কইরা, বাজার না কইরা, মানে আমার ফ্যামিলির বাইরে গিয়া আমি ওরা দেখার জন্য গিয়া দাঁড়ায় থাকতাম। হ্যাঁ, ওরা এক নজর দেখার জন্য আমি স্কুলের সামনে গিয়া কাকতারুয়ার মতো তাকায় থাকতাম স্কুলের দিকে, ও আসবে আমি ওরা দেখবো, মানে এতটাই পাগল ছিলাম ওর জন্য। তুই প্রথম আমি আমার জীবনে প্রেমের চিঠি লিখি এই কাশপিয়ার জন্য। আমার ভিতরে জমে থাকা সমস্ত কথাগুলো চিঠির পাতায় আমি লিখে তখন কাশপিয়াকে দিলাম। তখনও কিন্তু মোবাইলের প্রচলন ছিল, বাট এত অ্যাভেলেবেল না, মানে হাতে হাতে মোবাইল ছিল না। পরে চিঠিটা লিখে কাশপিয়ার সাথে পরে এক ছেলে নাম হচ্ছে রোবেলকে দিয়ে আমি তখন চিঠিটা কাশপিয়ার জন্য পাঠাইলাম। তো কাশপিয়া চিঠি পাইছে, পাওয়ার পরে কোনো উত্তর দেয় নাই। 2 দিন কেটে গেল। রোবেলরে বললাম, কি রে, আমি এত কষ্ট করে চিঠি লিখে দিলাম, আমার চিঠির হা না একটা রিপ্লাই তো আসবে। তো রোবেল আমারে বলতেছে, ভাই যেহেতু ও কোনো রিপ্লাই দেয় নাই, তাহলে তো বুঝতেই হবে যে আসলে এটাতে রাজি না। আমি বললাম, তুই কি একটু কথা বলবি? বল আচ্ছা ঠিক আছে, বলবনি। এর পরের দিন রোবেল আমার জানাইলো, ভাই আমি বলছি, এবং ও খুব ক্ষেপে গেছে, রেগে গেছে। আমারে বলতেছে আজকের পর থেকে যাতে কখনোই তার আর এই ধরনের কথা না বলি। আমাকে এরকমভাবে হুমকি দিছে, যদি আমি বলি তাহলে সে আমাদের ক্লাসের শিক্ষককে জানাই দিবে। সো ভাই আমি আপনার কাছে মাপ চাই, এ বিষয়ে আমি আপনাকে কোনো সাহায্য করতে পারবো না। আমি তখন একদম নিরুপায় হয়ে গেলাম, কি ব্যাপার, ও তো কারো কথা শুনেই না, কারো কথা মানেই না, এখন এটা বলতে গেলে হয়ে যায় বিপরীত। আমি এখন কি করব? আমি কোনো উপায় বুদ্ধি আর কোনো কিছু খুঁজে পাচ্ছিলাম না। তখন একেবারে নিরুপায়, মানে যত লোক দিয়েই বলাইলাম, চিঠি লিখলাম, বাট কোনোভাবে কাজ হয় না। তো একদিন হলো কি, স্কুল থেকেও ফিরতেছে, সাথে আরেকটা মেয়ে আছে, ভাবলাম ওই দিন আমি একটু তার সাথে কথা বলি। সেদিন তার রাস্তার মধ্যে জিজ্ঞেস করলাম যে, কাশপিয়া আমি তোমার সাথে একটু কথা বলবো। ও আমারে বলে, কি বলবেন আমি জানি। আমি বললাম, তুমি তোমার সাথের মেয়েটারে বলো একটু সামনে হাঁটার জন্য, আমি তোমার সাথে কথাগুলো বলি, এরপর আমার মেয়েটার সাথে যাইও। আমারে বলে যে না, ওর সামনে যাইতে হবে না, ও আমার সাথেই আছে, আপনি কি বলবেন ওর সামনেই বলেন। আমি বললাম, কাশপিয়া তুমি আমাকে এরকমভাবে ইগনোর করতেছো কেন? বলে, ইগনোরের কিছুই না, আপনি আমাকে চিঠি লিখছেন, আমি চিঠির উত্তর দেনে, তখনই আপনার বুঝে উচিত ছিল যে আমি আপনার সাথে প্রেম করবো না। আর আপনি আমার বয়সে এত বড় বুড়া একটা বেটা, আমি আপনার সাথে কেমনি প্রেম করি বলেন? আমি তখন বললাম, তুমি এরকম করে বলতেছো কেন? বুড়া মানে আমি কি এতই বুড়ো হয়ে গেছি যে আমার সাথে প্রেম করা যাবে না? ও বলতেছে, আমি আপনার কথাটা তা কিছু ভালো লাগে না, আপনি আমাকে যদি বিরক্ত করেন আমি কিন্তু স্কুল কমিটির লোকদেরকে জানাবো। একটু হুমকি দুমকি দিল, দেওয়ার পরে আমি আর ওর সাথে কথা বলি না, মানে খুব ভয় পেয়ে গেছি আর কি। তো ওই মেয়েটাকে মন থেকে অসম্ভব রকমের ভালোবাসতাম, মানে এতটাই ভালোবাসতাম যে আমি ওর প্রতি পাগল ছিলাম, মানে পুরো পাগল ছিলাম। যদি ওরে পাইতাম, মানে এরকমভাবে যে আমার মনে হয় আল্লাহর কাছে আর কোনো চাওয়া ছিল না, এত ভালোবাসছিলাম ওরে। তে আমার প্রতিনিয়ত ইগনোর করে, অবহেলা করে, অবজ্ঞা করে, মানে ঠিকমতো আমার সাথে কথা বলে না, মানে কেমন একটা অবস্থা। এরকম আমার মনটা অনেক খারাপ হয়ে গেল। খারাপ হয়ে যাওয়ার পরে একদিন বিকেলবেলা ওই আকবর আলী কবিরাজের সাথে পুকুরে মাছ ধরতেছি। ওনার একটা পুকুর আছে, উনিও মাছ ধরে, আমিও ধরতেছি। পরে উনি আমার বলে, কী রে নাহিদ, তোর দিয়ে কাজের প্রতি কোনো মনোযোগ নাই, মানে খোট দিয়ে বড়াই, মানে ওই যে উপরে যেটা আছে মানে ছুচ্ছা যেটাকে বলে নিচে নিয়ে গেছে, অথচ তুই টান দিলি না কেন? তোর মনে হয় মাছ ধরার প্রতি কোনো মনোযোগ নেই, কী হয়েছে এদিকে আয় তো। আমি বলি, আমার ভালো লাগে না, আমি চলে যাবো। বলে, এদিকে আয়, কী হয়েছে শুনি, আমার কাছে বল, তোর মন খারাপ কেন? কেন ওই কালী কি তোর উপরে আবার ভর করে? আমি বললাম, না কালী ভর করে না, তবে এক সুন্দরী ভর করছে।
উনি আমার বলে মানি বুঝি নাই, আমি কিন্তু ওনার সাথে ফ্রি আছি। আর এই বয়সে উনি 3টা বিয়ে করছে, মানে ওই বয়সে মানে 27-28 বছর বয়সে উনি 3টা বিয়ে করছে, এবং ওনার 3টা বউয়ের মাঝে একটা বউ চলে গেছে, 2টা বউ আছে, এরকম আর কি। সবাই বলো ওনার মাঝে পরীর পাওয়ার আছে, পরীর ক্ষমতা আছে, এই জন্য উনি এগুলা করতে পারে। পরে আমারে বলে নাহিদ বল না কী হয়েছে। আমি তখন বললাম দেখেন, আমি ওনারা ভাই ডাকতাম আর কি, মানে ভাই বলে ডাকতাম যে ভাই এমন এমন ঘটনা, একটা মেয়েরে পছন্দ করি, এই এখন ও আমার সাথে এগুলো করছে। বলে কোন পাড়ার মেয়ে, নাম বলছি তো। বলার পরে উনি বলে আচ্ছা ঠিক আছে, তোর আমি এটা সমাধান করে দেবো, কালকে আসিস। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো পরের দিন উনি আমরা যাইতে বলছেন, পরের দিন গেছি, যাওয়ার পরে আমারে বলতেছে যে মেয়েটার কোনো ব্যবহারিত কোনো কিছু আনতে পারবি, আইন আমাকে দিতে পারবি। আমি বললাম ব্যবহারিত কিছু বলতে আপনি কি বোঝাচ্ছেন। বলে মেয়েটা ব্যবহার করে এমন কোনো তার কাপড় বা এই টাইপের এটা ওইটা কোনো কিছু দিতে পারবি। তা আমি বললাম যে ভাই ওইটা দিলে কি হবে। বলে ওইটা দিলে মেয়ে তোর সাথে প্রেম করবে, মেয়ে আর তোরে অবহেলা করবে না, তোর সাথে খারাপ কিছু করবে না, আমার টাকা দেওয়া লাগবে না, আমি তোর এটা এমনিই করে দিব। তো এই কথা বলছে। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি এটা এনে দিব আপনাকে। তো এখন ওর ব্যবহৃত জিনিস আমি কেমনে আনবো, ওর ব্যবহৃত কোনো জিনিস তো আর আমাকে দিবে না। এরকমভাবে অনেক দিন পরে ওই যে রোবেল ছিল, রোবেলের সাথে তখন আলোচনা করলাম যে রোবেল কি করা যায়, এমন এমন ঘটনা। রোবেল আমারে বলে ভাই ও আমার অনেক ধমকি দামকা দিছে, এই বিষয়ে আমি আপনাকে কোনো সাহায্য করতে পারবো না, আমি আপনার কাছে মাপ চাই। তবে ওর একটা বান্ধবী আছে, আপনি ওই মেয়েটার সাথে কথাবার্তা বলেন, কারণ ওই মেয়েটা কাশ্মীর অনেক জামা কাপড় মাঝে মাঝে নিয়ে ব্যবহার করে। তো যেই মেয়ের ঠিকানা বললো, আবার ওই মেয়ের বড় ভাইয়ের সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে। তো ওই মেয়ের বড় ভাইয়ের সূত্রদের একদিন মেয়ের সাথে মেয়ের বাড়িতে সন্ধ্যার সময় কথা বললাম। বলার পরে আমি মেয়ের সেই সময় মানে সেই আমলে 2000 টাকা দিছি। আমার খুব কষ্টে জমানো টাকা ভাই, আব্বার কাছ থেকে 100-200 চাইয়া টাইয়া নিয়ে আমি 2000 টাকা জমাইছি। 2000 টাকা মেয়েরে দিছি, দিয়া বললাম যে কাশ্মীরের একটা ওড়না আমার খুব ভালো লাগছে, আমার একটু ওড়নাটা আইনে দিবি, আমি একটু ওড়নাটা একদিন আমার কাছে রাখতে চাই। তো ওই মেয়েটাও কিন্তু জানতো যে আমি কাশ্মীরে পছন্দ করি বা ওরে ভালোবাসি। তো মেয়ে বলে ভাইয়া ওড়না ওর একদিন ওড়না আপনার কাছে রেখে কী হবে। আমি বললাম ওড়নাটা একটু আমার আইনে দিবি বোন প্লিজ, খুবভাবে অনুরোধ করি। তো মেয়েটা বলো আচ্ছা ঠিক আছে, ওরই তো ওড়না, আমি চাইলেই দিবে। 2 দিন পরে এই মেয়েটা তখন কাশ্মীরের কাছ থেকে ওড়নাটা এনে আমাকে দিল। দেওয়ার পরে এই ওড়না নিয়ে আমি তখন এই আকবর আলী কবিরাজের বাড়িতে গেলাম। যাওয়ার পরে উনি তখন করলো কি, ওড়নাটা জ্বালাইয়ে দিছে, মানে তন্ত্রমন্ত্র অনেক কাজ করছে, ওগুলো নাই বলি, ওইসব করে ওড়নাটা জ্বালাইয়ে দিছে। আমি তখন বললাম ভাই আপনি যে ওড়না পোড়াই দিলেন, ওড়না পুড়িয়ে উনি কেমন একটা তাবিজ বানাইছে, ওড়নাটা পোড়ায়া তাবিজটা বানায়া আমারে বলতেছে যে এই তাবিজটা যে কোনোভাবে হোক মেয়ের শরীরে একটু লাগাইতে হবে, যদি কোনোভাবে মেয়ের শরীরে তাবিজটা একটু লাগানো যায় তাহলেই ধর কাজ হয়ে যাবে। এখন আমি বললাম এই মেয়ের শরীরে আমি তাবিজ লাগাবো কেমনে, বা এটা যদি আবার ওই মেয়েরে আমি বলি যে মেয়ে আমাকে ওড়না এনে দিছে, ওই কি লাগাবো তো লাগাবে না, ও তো উল্টা আরও ঝামেলা করবে। তাবিজটা ওনার কাছ থেকে নিলাম, আকবর আলী কবিরাজের কাছ থেকে নিলাম। নেওয়ার পরে ওই মেয়েটা তখন আমার বলতেছে ভাইয়া কাশ্মীর তো আমার কাছে ওড়না চাইতেছে, আপনি ওড়না দেন না কেন, ওই কিন্তু বিচার দিব, নাহলে আমার ওড়নার টাকা দেন। বলছি ওড়না কত, বলে 500। একটা ওড়নার দাম 500 টাকা, বলে হ্যাঁ, ও বলছে 500 টাকা। আমি আরও 500 টাকা ওই মেয়েরে দিলাম, দিয়া এই ঝামেলা থেকে আমি মুক্তি হইলাম। হওয়ার 3-4 দিন পরে মেয়ের সাথে আস্তে 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 করে ফ্রি হইতে আসি। হইতে 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 একদিন ওই মেয়েটারে বলে বসছি যে এমন এমন ঘটনা। মেয়ে আমারে বলতেছে ও মা গো মা, এমন কাজ আমি জীবনেও করতে পারবো না। আমি বললাম ধুরু বোকা, তোর কিছু করা লাগবে না, আমি শুধু একটা লাল একটা বক্সের ভিতরে একটা জিনিস দিব, এটার মধ্যে একটা তাবিজ আছে, তুই তাবিজটা শুধু শরীরে একবার লাগাই দিবি, শুধু একটু শরীরে ছোঁয়াই দিবি, তাইলেই হয়ে যাবে। বলে ও যদি বুঝে যায়। আমি বললাম ও বুঝবে না, আমি তোরা টাকা দিব। এই মেয়েরে আমি আবার টাকা দিয়ে কন্ট্রাক্ট করছি, করানোর পরে তখন করলো কি এই তাবিজটা ওর শরীরে মানে ওই মেয়ের শরীরে তখন তাবিজটা লাগাইছে 2-3 বার। লাগানোর পরে এখন দেখি আমি যখন রাস্তার পাশে দাঁড়াই থাকি, এই ঘটনার প্রায় 15-20 দিন পরেই, আগে তো ওই মেয়ে আমি নিজে ওই মেয়ের সাথে কথা বলতে গেলেও আমাকে ইগনোর করতো, আমার সাথে খারাপ কথা বলতো, মানে বকা দিত, ঝামেলা করতো। বাট এখন দেখি কি আমি ধরেন রাস্তার পাশে দাঁড়াই আছি, ও আমারে দেখলেই না আমার কাছে চলে আসে, আমার সাথে এসে মিষ্টি মিষ্টি কথা বলে, নাহিদ ভাই ভালো আছেন, কি করতেছেন, মানে কেমন যেন আমার প্রতি এক অন্যরকম দুর্বলতা। একদিন আমি ওরে বলি যে কাশ্মীরা আজকে রাত 12টার দিকে তোমাদের বাড়ির পিছনে এসে আমার সাথে একটু দেখা করতে পারবা। ও বলে পারবো। কোনো প্রেম নাই, কোনো ভালোবাসা নাই, কিচ্ছু নাই, ও বলে পারবো। আমি বললাম কি বলো, সত্যি পারবা? বলে হ্যাঁ পারবো। আমি ওইটা মানে পরীক্ষা করার জন্য রাত 12টা বাজে একদিন ওদের বাড়ির পিছনে গেছি, ও ঠিকই ভাই বাড়ির পিছনে চলে আসছে আমার সাথে দেখা করার জন্য। ও বলে আমি সারা রাত ঘুমাই নাই, আপনি আমাকে আসতে বলছেন, আমি চলে আসছি। ওর শরীরে হাত দিলেও কোনো কিছু বলে না, ওর বডিতে হাত দিলেও কোনো কথা বলে না। মানে আমার কাছে মনে হলো ও যেন আমার শিকারই তোতা পাখি হয়ে গেছে। আমি ঠিক যা বলি, আমি যাই করি, ও সম্পূর্ণভাবে আমাকে ফলো করে।
আমি যেটা করতে বলি ও সেটাই করে, আমি যেদিকে যাইতে বলি সেদিকে যায়। এক কথায় বলতে গেলে ও পুরো আমার প্রতি পাগল হয়ে গেছে, পুরোপুরি আমার প্রতি পাগল হয়ে গেছে। এইরকমভাবে বেশ কয়েকটা দিন কেটে গেল। কেটে যাওয়ার পরে এরকমভাবে রাতের বেলায় স্কুলে যাওয়ার সময় দেখা হইতো। ও আমার খালি বলে, আপনার ছাড়া আমার ভাল লাগে না, আমার ঘুম আসে না, বারবার আপনার কথা মনে পড়ে, চলেন আমরা পালায়া যাই, বারবার আমাকে পালিয়ে যাওয়ার কথা বলতো। এরকম করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন সময় কাটতে কাটতে একদিন আমি তারা বললাম যে সত্যি আমার সাথে পালায়ে যাবা? বলে হ পালায়ে যাবো। মানে ও আমার সাথে পালিয়ে যাওয়ার জন্য রাজি, মানে আমার প্রতি এতটাই পাগল হয়ে যেত। বাকি মেয়েরা বলতো ওদের সাথে কথা বলতে বলতে তাদেরকে নাকি নাহিদ বলে ডেকে ফেলে। মানে ওর সাথে যে মেয়েরা পড়াশোনা করতো তাদের সাথে কথা বলতে বলতে হঠাৎ তাদেরকেও নাহিদ বলে ডাইকা বসে। মানে এরকম একটা অবস্থা আর কি, এরকম একটা পরিস্থিতি। তো যাই হোক, এরপরও ধরেন আমার এই যায় ঝামেলা এগুলোর মধ্যেই তখন কাটতেছে, এগুলোর মধ্যে সময় কাটতে কাটতে একটা পর্যায়ে আমি বললাম যে ঠিক আছে আমি পালায়া যাব। ঠিকই একদিন আমি ওর নিয়ে পালায়া ডিরেক্টলি আমার খালার বাড়িতে, রাতের বেলা আমার সাথে দেখা করার জন্য আসছে, ওইখান থেকে গাড়ি ঠিক করছে ওই দিকে খালার বাড়িতে নিয়েই ডাইরেক্ট বিয়া, কোনো কথা নেই, বিয়ে করে ফেলছে। এদিক দিয়ে তো বাড়ির মধ্যে আগুন লাগিয়ে গেছে। মেয়ের বাবা তো বিদেশে, মেয়ের মা আমাদের বাড়িতে আসছে, জানতে পারছে আমার লগে রিলেশন আছে, কারণ ওর মার কাছেও নাকি বলতো আমি নাহিদরে পছন্দ করি, আমি নাহিদরে বিয়ে করব। আমার মার কাছেও নাকি এসব কথা বলতো, মানে ওর মার কাছে বলতো। এই দিক দিয়ে 15-20 দিন খুব ঝামেলা হলো। মেয়ের বাবাও বিদেশ থেকে আসছে, আসার পরে মেয়ে তো আমার ছাড়া কিচ্ছু বোঝে না। তোরে দরবার ডাকা হলো, এলাকার লোকজন সহ ছিল, পরে আমারে হাজির করছে ওখানে। আমি হাজির হয়েছি দরবারে হাজির হলাম। পরে বলা হলো যে মেয়েরে জিজ্ঞেস করছে যে ছেলে তোরে কেমনি নিয়ে গেছে। মেয়ে বলতেছে আমি ওরে ভালোবাসি, এই জন্য আমি ওর সাথে পালাই গেছি। এখন মানে আমি যা বলতেছি কাশফিয়া তাই করতেছে, আমি যেটা ওকে শিখিয়ে দিচ্ছি ও সেটাই বলতেছে। ওর বাবা ওরে আমার কাছ থেকে নিতে চাইছে, ও মানে ওর বাবার হাতে কামড় দিয়ে আমার ধরে রইছে, মানে আমার ছাড়বে না, এমন একটা পাগল হয়ে গেছে। তো গ্রামের সবাই তখন ওর বাবারে বুঝাইলো। মানে এই দিক দিয়ে অনেক ঘটনা আছে আর কি, পারিবারিক অনেক ঘটনা আছে, সেদিকে না যায় কারণ সামনে কোনো ইন্টারেস্টিং কাহিনী পড়ে আছে। তো এরপরে হলো কি ওর বাবা তখন আর কোনো ঝামেলা করলো না, যেহেতু গ্রামের সবাই ওর বাবারে ধরলো যে মেয়ে যেহেতু ছেলের সাথে পালায়ে গেছে, ছেলে মেয়ের প্রেম ভালোবাসা, এরা বিয়েও করে ফেলছে, এখন আপনি কেন আলাদা করবেন। মেয়ের আব্বা তখন বললো এই মেয়ের আমি আর কখনোই মেনে নিব না, এই মেয়ের সাথে আমি আর কখনোই কথা বলবো না, আমি মেয়ের ত্যায্য করে দিলাম। মানে দরবারে এই কথা বলে মেয়ের বাবা মা তখন চলে গেছে। আমি তখন কাশ্মীরে নিয়ে বাড়িতে আসছি। ইতিমধ্যে তো আমার আব্বা আমার উপরে খুব রেগে আছে, এটা আমি কেন করলাম, আমি কাজটা ভালো করি নাই। আমার আব্বা একজন সম্মানিত ব্যক্তি, কাজী, বিয়ে পড়ায়, নামাজ পড়ায়, বিভিন্ন বড় বড় কাজ আমার আব্বা করে, বাট আমি এই কাজটা কেন করছি, আব্বা আমার উপরে রাগান্বিত। তা আব্বার রাগ নিয়ে তো আমার আর কিছু না, আমি ওর সাথে সংসার করতেছি। এইভাবে প্রায় আপনার 3 মাসের মতো কেটে গেছে। 3 মাসের মতো কেটে যাওয়ার পরে ওর আচরণ কেমন যেন একটু অস্বাভাবিক হয়ে যাচ্ছে। মানে অস্বাভাবিক বলতে কীরকম, ও সারাক্ষণই রেগে থাকে। তখন ওর সাথে কোনো একটা কথা বলতে গেলে, ভালো একটা কথা জিজ্ঞেস করলাম, উত্তর দেয় খুব রেগে, মানে প্রচুর খারাপভাবে উত্তর দেয়, এবং কোনো একটা কথা জিজ্ঞেস করলে এটাকে অন্যভাবে দেখে। মানে এমন একটা অবস্থা হয়ে গেল, এমন একটা অবস্থা যে ওর সাথে কথাই বলতে পারি না, কথা বললেই শুধু চাঁত করে, মানে পারে না, মানে মারবে, গায়ে এসে পড়বে, এমন একটা অবস্থা, এমন একটা পরিস্থিতি। কোনোভাবেই আমি আর ওরা ঠিক করতে পারতেছি না। দিন যত সামনের দিকে যাচ্ছে ওর অবস্থা ঠিক ততটাই ভয়ানক হয়ে যাচ্ছে, ততটাই ভয়ানক পরিস্থিতির মধ্যেও চলে যাচ্ছে। ওরে বুঝায় একটা, ও করে আরেকটা, বুঝায় একটা, করে আরেকটা, মানে কোনোভাবে আমাকে সহ্য করতে পারে না। এভাবে ভাই পারিবারিক ঝগড়া জাটে ঝামেলা, ও তো ওর বাবা মায়ের কাছেও যায় না, ওর বাপ মায়ে ওকে মেনে নেয় না, বাপ মায়ের কাছেও যায় না, আমার বাড়িতেই আছে। এখন আমি কী করবো ঠিক তখন বুঝতে পারতেছি না। ও মানে একরকম বলতে গেলে কেমন জানি একটু পাগল, মানে একটু পাগল টাইপের হয়ে গেছে, আমাকেই সহ্য করতে পারে না, আমাকেই দেখতে পারে না। এই অবস্থার ভিতরে আমি তখন আকবর আলী কবিরাজের শরণাপন্ন আবারও হলাম যে দেখেন এমন এমন ঘটনা, কাশ্মীরতে এমন করতেছে, আমি এখন কি করব। উনি আমারে বলে একটা কাজ কর, তুই ওর কাছ থেকে অন্তত কিছুদিনের জন্য দূরে সরে যা। তাই বললাম কিছুদিনের জন্য দূরে সরে যাব, কিছুদিনের জন্য দূরে সরলে কীভাবে কী হবে। ওই তখন আমাকে আরেকটা তাবিজ বানাই দিল। তাবিজটা বানাইতে আমার বললো যে তাবিজটা ওর শরীরে দিবি, এবং দেওয়ার পরে ওর কাছ থেকে তুই 1 বছরের জন্য দূরে থাকবে, 1 বছর যাতে ও তোর ছায়াও না দেখে, কিন্তু এই তাবিজটা ওরে ব্যবহার করতে হবে, তাবিজটা হাতে দিতে হবে। পরে আমি তাবিজটা আনছি, তাবিজটা আইনে আমার মারে বললাম যে মা ওরে তাবিজটা পরাই দাও, এবং মারে পুরো ঘটনা খুলে বলছে যে 1 বছরের জন্য আমি ওর সামনে যাবো না, ওর কাছ থেকে দূরে থাকবো। আকবর আলী কবিরাজ তাবিজটা দিছে। তো আকবর আলী কবিরাজ যেহেতু আমাদের পারিবারিক একজন কবিরাজ, মানে আমাদের মানে পরিবারের একজন কবিরাজ, তো তাহলে সবাই তো তারে ধরেন মানে, বা সে যা বলে তাই হয়। তো আবার আকবর আলী কবিরাজের যে প্রথম বিয়ে যে করছে ওই বউ, কিন্তু ওই বউয়ের ছেলেও কিন্তু মোটামুটি প্রায় আমার সমবয়সী হয়ে গেছে, মানে উনি খুব কম বয়সে বিয়ে করছে। এবার হলো কি যে ওর মানে এই অবস্থার মধ্যে দেখা গেল যে ও তখন মানে আমার আম্মা বলতেছে আচ্ছা ঠিক আছে ওরা তাবিজটা পরাই দিব। তাবিজ পরানোর পরে আরও ওর অবস্থা আরও খারাপ,
মানে আরও খারাপ, মানে এতটাই খারাপ বলার মতো না। তাবিজ পরিস্থিতি আরও বেড়ে গিয়ে যাচ্ছে, আরও খারাপ হয়ে যাচ্ছে। এর ভিতরে আমার মামাতো ভাই আবদুল্লার জন্য তখন একটা ভিসা আসে আপনার কাতারে। আবদুল্লার জন্য একটা ভিসা আসে কাতার থেকে, আবদুল্লারে কাতার পাঠাবে এমন একটা অবস্থায়। এই মুহূর্তে আমার মা তখন বলে বসলো যে আবদুল্লারে না পাঠিয়ে যেতে আমারে পাঠিয়ে দেয়। মানে আমার পারিবারিক ঝামেলা, আমি বাড়ি থেকে দূরে থাকতেছি, ঘরে যাই না, কাশ্মীরের সামনে যাই না, ওর কাছ থেকে দূরে থাকি। এবং আমার আম্মা বলতেছে এইভাবে যেহেতু বউর কাছ থেকে দূরে দূরেই থাকে, আবদুল্লাহ তো সব কিছু ঠিক আছে, আবদুল্লারে নাইলে আমরা পরে আবার পাঠাবো, এই বিষয় দিয়ে নাহিদরে পাঠিয়ে দেন কাতারে। তো আমি যাইতেই যাই না, আমি বলছি আমি যাবো না, মানে ইচ্ছা নাই। আমি ওর কাছ থেকে দূরে থাকলে ওর একটা সমস্যা হলে দৌড়ে আসতে পারবো, এখন বিদেশে থাকলে তো আর আসা যাবে না। আব্বা তখন আমারে বুঝাইলো যে বিদেশে না গিয়ে কী করবি, তোর যে অবস্থা, টাকা নাই পয়সা নাই, এভাবে কি সংসার চলবে? এভাবে তো সংসার চলবে না, তুই বিদেশে যা। আব্বা বুঝে শোনায় আমারে একরকম তখন বিদেশে পাঠাইলো। তে আব্বার কথা মতো আমি তখন বিদেশে চলে গেছি। তো বিদেশে চলে গেছি, মানে এইভাবে কাগজপত্র করতে বেশি সময় লাগে নাই, যেহেতু ভিসা দেশে চলে আসছে, শুধু আমার পাসপোর্টের উপরে ভিসাটা লাগাইছে, আমি চলে গেছি কাতারে। ভিসা আসছিল আবদুল্লার নামে। ওই সময় কিন্তু এরকম ছিল যে একজনের ভিসাতে আরেকজনে যেতে পারতো, এক নামে ভিসা আসলে ওইটা আরেক নামে যাওয়া যায়। আমি তখন ওই ভিসা দিয়ে আমি তখন কাতারে চলে গেছি। যাওয়ার পরে একটা গাড়ির গ্যারেজে চাকরি পাইছি, গ্যারেজে চাকরি করতাম। সারাদিন অনেক পরিশ্রম, কাদা মাটি ধুলা পোড়া তেল এই সেই, মানে কাদার মধ্যেই থাকতাম, মানে কষ্টের কামই করতাম। এই ঘরে আসার পরে যখন কাশ্মীরে একটু ফোন দিতাম, ওই আমার সাথে দুর্ব্যবহার, খারাপ ব্যবহার, মানে অতিরিক্ত খারাপ ব্যবহার করতো আমার সাথে, মানে এতটাই খারাপ ব্যবহার করতো যা বলার মতো না। তো মারে বলতাম, মা বলো সারাদিন ঘরের মধ্যে বসে থাকে, এই সারাদিন রাগান্বিত থাকে, ওর সাথে কেউ কোনো কথা বলতে পারে না, ওর ধারে কাছে যাইতে পারে না, ও পারে না আমাদেরকে মারবে, এমন একটা অবস্থা। ওর বাপ মাই তো আর ওর কোনো খবরও নেয় না, আসেও না। এবার আমার আব্বা বলতেছে তুই তোর মতো করে বিদেশ কর এবং দেখা যাক কী হয়। তো ভাই সারাদিনে তো হাড়ভাঙা পরিশ্রম করি, ঘরে একটু আইসা বউর সাথে 1 মিনিট কথা বলবো, তাও ওর সাথে এরকম করে। ওই সময় আমরা ইন্টারনেটের নাম্বারে কল দিতাম, মানে ওই সময় ইমো হোয়াটসঅ্যাপ অতটা প্রচলিত ছিল না, মোবাইল ছিল, কিন্তু আমরা কল দিতাম ডলার কিনে, মানে বিভিন্ন একটা ডলারের অ্যাপস ছিল, এটা দিয়ে ডলার কিনতাম, কিনা দেশে কল করতাম। তো এরকম করে একদিন রাতের বেলায় মনটা খুব খারাপ লাগতেছে, উদাস লাগতেছে, ওর অনেক মিস করতেছি। আমি তখন কাশ্মীরে কল দিলাম ডলারের নাম্বারে। তো কলটা রিসিভ করে ও কান্না করতেছে। পরে আমি বললাম যে কাশপিয়া কান্না করতেছো কেন? তনু আমারে বলে কে কাশপিয়া? তো কণ্ঠটা একটু অন্যরকম আমার কাছে লাগতেছে। আমি বললাম আপনি কে? বলে আমি বর্ষা। আর কাশপিয়া কোন কাশপিয়ার আপনি কল দিয়েছেন? মেয়েটা কান্না করতেছে। পরে আমি বললাম রং নাম্বারে কিন্তু তখন কলটা ঢুকে গেছে। ওই সময় কিন্তু আপনার বেশিরভাগের রং নাম্বারে কল চলে যেত, বিদেশ থেকে কল আসলে বেশিরভাগের রং কালেকশানে চলে যেত। পরে আমি বললাম যে আপনি কে? মেয়েটা বলতেছে আমার নাম বর্ষা। আর যে কোথায় দেখেন? বলে চিটংয়ে। আমার তো বাড়ি চিটংয়ে, অমুক জায়গায়। মেয়ে বলতেছে অমুক জায়গায়। আমি বললাম যে আমি আসলে আমার বউকে ফোন দিয়েছিলাম কাশপিয়ারে, তো এটা মিস কল হয়ে আপনার কাছে চলে গেছে। তো বোন আপনি কান্না করতেছেন কেন? মেয়েটা বলে ভাইয়া পারিবারিক বিষয় বলা যাবে না। তাই আমি বললাম যেহেতু রং নাম্বারে কথা হইতেছে, যে কোনো সময় লাইন কেটে যেতে পারে, কারণ রং কানেকশানে ঢুকছে। তাহলে আমি বললাম কিছু না মনে করলে আপনার ফোন নাম্বারটা একটু দিয়ে দেন, আমি আপনাকে আপনার রাইট নাম্বারেই কল দিই। তাই মেয়েটা আমার তার ফোন নাম্বারটা দিলে আমি তখন কাগজে লিখছি, এবং ফোন নাম্বার ছাওয়া মাত্র কিন্তু দিয়ে দিছে। তো এই ফোন নাম্বারটা দেওয়ার 2-1 মিনিট পরে লাইনটা কেটে গেছে। পরে আমি তার রিয়েল নাম্বার আবার কল দিছি, পরে কল গেছে। কল যে এসে রিসিভ করছে, পরে আমারই বলতেছে যে ভাইয়া আপনি তার আমার কল দিলেন, কী হয়েছে? আমি বললাম যে আমার তো কিছু হয়নি, আপনি কেন কান্না করতেছেন? তো এটা বলতেছে আমার হাজব্যান্ড ভালো না, মানে হাজব্যান্ডের কথা বলে, রিলেশন করে বিয়ে করছে, বিয়ে করার পরে ফ্যামিলি থেকে পালায় আসছে, এখন হাজব্যান্ডকে ভালোবাসছে, হাজব্যান্ডকে বিয়ে করছে, হাজব্যান্ড তার গায়ে হাত তুলে তার সাথে খারাপ কাজ করে, হাজব্যান্ড পরকীয়া করে, ওর কথা মানে না, শোনে না। খুব একটা দুঃখ আমার কাছে প্রকাশ করলো। তা আমি চিন্তা করলাম যে আমি একটা দুঃখী মানুষ পাইলাম, আমি নিজেও তো একটা দুঃখী মানুষ, আমি তো নিজেও একটা দুঃখী মানুষ, অন্তরঙ্গ একটা কষ্টপ্রাপ্ত একটা ছেলে, আমার জীবনেও তো কোনো সুখ নাই, শান্তি নাই। বিদেশে আসছে আজকে প্রায় 2-3 মাস হয়ে গেছে, কোনো সুখ শান্তি পাইতেছি না, মানসিকভাবে প্রচণ্ড রকমের খারাপ অবস্থায় চলে গেছি। তো একটা কথা বলার মতো মানুষ পাইছি। তখন ওই বর্ষা মেয়েটার সাথে আমি মাঝে মাঝে ফোন দিতাম, তুমি এটা আমার সাথে কথা বলতাম, আমি তারা জিজ্ঞেস করতাম কেমন আছেন, ভালো আছেন কিনা। তার হাজব্যান্ড বেশিরভাগে গার্মেন্টসে না কোথায় জানি কাজ করতো, নাইটে বাসায় থাকতো না, এই প্রতি রাতে আমার সাথে কথাবার্তা বলতো। এরকম করে আমরা প্রায় 1 মাস কথা বলি, এবং 1 মাস আমি মেয়েটার প্রতি খুবই দুর্বল হয়ে যাই, মানে এতই ক্লোজ হয়ে যায় বলার মতো না। মেয়েটা আমার প্রতি অনেক ক্লোজ হয়ে যায়। 1 মাসের মধ্যে সে তার ছবি এটা ওইটা আমার বিদেশে আমার জন্য পাঠায়। এইভাবে 1-1.5 মাস পরে মেয়েটা আমার বলতেছে যে ভাইয়া আমার তো আসলে মানে এখানে ভালো লাগে না, আমার হাজব্যান্ডের তো আমার সাথে থাকবে না, আমার হাজব্যান্ড 2-3 দিন পর আমাকে ডিভোর্স দিয়ে দিবে, মেবি অন্য কোনো পরকীয়া চলে গেছে, আর আমি তো আমার পরিবারের কাছে ব্যাক করতে পারবো না, কারণ আমার পরিবার আমাকে এখন অ্যাকসেপ্ট করবে না,
মানে এমন একটা অবস্থা হয়ে গেছে যে আমি কিভাবে আপনাকে বলবো, যদি সম্ভব হয়, যদি এমন কোনো সুযোগ কাতারে থেকে থাকে, যদি আপনি আমাকে নিতে পারেন, আমি কাতার চলে যেতে রাজি আছি। এই কথাই মেয়েটা আমারে বললো। বলার পরে ওই সময় কিন্তু কাতারের কোনো মানে আপনার হাউস বিয়ের বিষয় ছিল না। সৌদি আরবে, ওমানে যেরকম ধরেন আপনার বাসায় কাজের মেয়েদের ভিসা থাকে, কাতারে কিন্তু ওরকম কাজের মেয়েদের ভিসা ছিল না। তখন আমি তো তারে আর আনতে পারবো না। দেন আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, দেখা যাক কী হয়। এমন করতে করতে আমার মালিকের আবার একটা সুপার মার্কেট আছে, আমি যে মালিকের আন্ডারে কাজ করে, ওর গ্যারেজ আছে, সুপার মার্কেট আছে। তো একদিন আমি আমার মালিকরে আর কি, যিনি আমার কফিলরে বললাম যে এমন এমন ঘটনা, আমার একটা চাচাতো বোন আছে, আসতে চায়, এখন তোর সুপার মার্কেটে কাজ দেওয়া যাবে কিনা। তো ও আমারে বলতেছে বাঙালির ভিসা তো নাই, বাঙালির ভিসা দেয় না, বাঙালির ভিসা দিবে না। আমি বললাম যে তুই দেখ না কোনো রকমে বাঙালির ভিসা দিয়ে ওরা আনতে পারিস কি না, তাহলে আমার খুব উপকার হয়। তো বুঝিয়ে বলার পরে বললো আচ্ছা ঠিক আছে, তাহলে মানে আপনার ঘোষ দিয়ে তারপরে ভিসা করতে হবে। পরে কেমনে সে ওই পাসপোর্ট পাঠাইছে বিদেশ, ওই চিরাং থেকে। এই মালিকে তখন কেমনে জানি ভিসা করে ওরা তখন নিয়ে আসছে। প্রায় 4 মাসের মধ্যে তখন চলে আসে, 4 থেকে 5 মাস, 5 মাসে চলে আসে। আর আমিও বিদেশ আসছি ধরেন আপনার 8 মাসের মতো হয়েছে। তো এই মেয়েটা আসার পরেই তার ওই সময় থাকার কোনো জায়গা ছিল না, এই আমার বাসার মধ্যেই উঠে। তো আমার বাসার মধ্যেই আমার বাসার মধ্যে 2টা রুম ছিল। এক রুমে আমি থাকতাম, আমার আরেকটা ভাই থাকতো কুমিল্লা বাড়ি, ফয়সাল নাম, আর ও এক রুমে থাকতো। তো এরকম করে আমরা আমাদের কাজে যেতাম, ওর কাছে যেত। ও বাসায় রান্না বান্না থেকে শুরু করে সব কিছু করতো। ও আবার বেতন কিন্তু অনেক ভালো টাকা পাইতো, আমার থেকেও বেশি টাকা বেতন পাইতো ও। এই করতে করতে বেশি দিন সময় লাগে নাই, 15-20 দিনের মধ্যে আমি ওর প্রতি পুরোপুরি দুর্বল হয়ে গেছি। এবং এই 15-20 দিনের মধ্যে ওর প্রতি আমার শারীরিক সম্পর্ক শুরু হয়ে গেছে। ও রুমে আমি থাকতাম, ও আর আমি এক রুমে থাকতাম, আর এক রুমে ফয়সাল থাকতো। এরকম করতে করতে ফয়সাল আবার 5 ওয়াক্ত নামাজ পড়তো, বাড়ি কুমিল্লা ছিল, নবীনগর। 5 ওয়াক্ত নামাজ পড়তো, খুব ভালো একটা ছেলে ছিল। তো একদিন আমারে বলতেছে যে নাহিদ ভাই, একটা মানুষ 2টা বিয়ে করতেই পারে, যেহেতু আপনার একটা দেশে বউ আছে, আপনি যেহেতু ওনার সাথে এই ধরনের খারাপ কাজ করতেছেন, এটা তো আসলে আমি চোখে দেখতেছি, এটা আমার জন্য হারাম, আপনি ওনারে বিয়ে করে ফেলেন। তা আমি বললাম যে দেখ, এটা তুই কেমন কথা বললি, আমার তো এটা, আমার বলে আমি বিয়ে পড়াইতে পারবো। ও আবার একটু মাওলানা টাইপের, হুজুর টাইপের। তাই আমার বলে আমি বিয়ে পড়াইতে পারবো। তাই আমি বললাম তাহলে কি আমি বিয়ে করে ফেলবো? ও বলে আপনি বিয়ে করে ফেলেন। ও আমারে ধরছে, নাহলে এটা আপনার জিনা করা হইতেছে, আপনি মৃত্যুর পরে জাহান্নামে যাবেন, আরবের মতো একটা দেশে থেকে আপনি এমন খারাপ কাজ করতেছেন, আপনি ওরে বিয়ে করে ফেলেন। পরে ও যখন আমার চাপ দিল, আমি তখন চিন্তা করলাম যে দূর চাই, তাহলে বিয়ে করেই ফেলি। একটা মানুষের 2টা বউ থাকতেই পারে। আর কাশ্মীর তো আমার উপরে, আমি এরকম হয়েছে যে আজকে 3 মাসে কাশ্মীরের সাথে আমার 1 মিনিট কথা হয় না, ওর নাম্বার আমি কলই দিই না। ও আবার সবার সাথে ভালো, যে বাড়ির অন্য মানুষ আছে সবার সাথে হাসে মাতে, কথাবার্তা বলে, সবাই সাথে ঠিক আছে। কিন্তু আমি ফোন দিলে ওরে কুত্তা কামড় দেয়, আমি ফোন দিলে আমার সাথে খেপে যায়, রেগে যায়, খারাপ ব্যবহার করে, আমার সাথে ভালো করে কথা বলে না। তো দেখা গেল কি, আমি তখন আমার আব্বা আম্মার সাথে মাঝে মাঝে কথা বলতাম যে ও কী করে, আব্বা আম্মা থেকে খবর নিতাম। আমার বড় বোনটা বেড়াইতে আসলে বড় বোনদের কাছ থেকে খবর নিতাম। তো সবাই বলতো সবার সাথে ভালো, আব্বা আম্মার সাথেও ভালো হয়ে গেছে ওই টাইমটাতে, আমার ভাই বোনদের সাথেও ভালো, সবার সাথে মানে বন্ধুদের সাথেও ভালো, শুধু আমার সাথে খারাপ। তো এইভাবে তো আমি ধরেন এখানে বর্ষার সাথে আসি। অ্যান্ড বর্ষা আমাকে বিয়ে করার আগে শর্ত দিছে যে আমার আগের বউ কাশ্মীরকে ছেড়ে দিতে হবে, যেহেতু ওর হাজব্যান্ডকে ছেড়ে দিছে, ও হাজব্যান্ডকে ডিভোর্স দিয়েই কিন্তু ও কাতারে আসছে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমিও কাশ্মীরে ডিভোর্স দিয়ে দিব বা তালাক দিয়ে দিব। ওইরকম কথাবার্তাই হয়েছে। হওয়ার পরে এই ধরেন আপনার আমি এই কাতারে আসার 1 থেকে 1.5 বছর পরে এরকমই হবে, বা 1 থেকে 1 বছর 4-5 মাস এরকম, হঠাৎ করে কাশ্মীরা অন্যরকম এক পরিবর্তন ওর মাঝে। ওই কান্নাকাটি করে, আমার আব্বা আম্মারে বলে আপনারা আমার নাহিদরে আইনা দেন, নাহিদরে ছাড়া আমার ভালো লাগে না, অন্যরকম এক অবস্থা। তো এরকম পাগলামি শুরু করছে, বলার মতো না। ইতিমধ্যে আমার আম্মা ওই আকবর আলী কবিরাজের কাছে গেছে। আকবর আলী কবিরাজ বলে ওই যে তাবিজটা আমি দিছিলাম এটা কি ও ব্যবহার করছে? বলে হ্যাঁ ব্যবহার করছে, 1 বছর ধরে ওর হাতেই আছে। বলে হ্যাঁ, তাইলে এখন ওরে বলেন আপনার ছেলেকে চলে আসতে বলেন, আপনার ছেলেকে বিদেশ থেকে চলে আসতে বলেন, এখন আপনার ছেলে যেন বিদেশ থেকে চলে আসে। এখন কিন্তু আপনার ছেলেরা না পাইলে ও সুইসাইডও করে ফেলতে পারে, এমন অবস্থা। এবার আমার আব্বা আমারে ফোন দিয়ে বলতেছে যে তাড়াতাড়ি বাড়িতে। তা আমি আসলাম মাত্র 1.5 বছর হয়েছে, এখন তার কোম্পানি আমাকে ছুটি দিবে না, ছুটি নিতে হলে ম্যাক্সিমাম 2 বছর পরে ছুটি। আমি বললাম যে আমাকে তো এখন ছুটি দিবে না, আমি এখন বাড়িতে যেতে পারবো না। আমার আব্বা আম্মা বলতেছে আরে না, তুই তাড়াতাড়ি বাড়িতে, ওর অবস্থা ভালো না, ওর অবস্থা খারাপ, ও যে কোনো একটা খারাপ কিছু করে ফেলতে পারে, ওই যে কোনো একটা খারাপ কিছু করে ফেলতে পারে, তুই তাড়াতাড়ি বাড়িতে। তাই আমি বললাম যে না, আমি তো যাবো না, মানে আমার ইচ্ছা যে আমি যাবো না আর কি, আমি বাড়িতে যাবো না, এরকম একটা পরিকল্পনা করে ফেলছে, আমি যাবো না। না, আমার আব্বা আম্মা আমাকে বলতেছে তুই না আসলে হিতে বিপরীত হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, মানে ভালো হবে না, তুই তাড়াতাড়ি বাড়িতে, মানে আমার পাগল বানায় ফেলতেছে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। তাই এদিক দিয়ে বর্ষা আমারে বলতেছে তুমি বাড়িতে যাও, গিয়া তোমার ওই বউরে তালাক দিয়ে তুমি চলে আসো।
তুমি বাড়িতে যাও। আমার বাড়িতে যাওয়ার জন্য টাকা টুকা যা সবই বর্ষা দিছে, টিকিটটা ও গাইটা দিছে, বাজার সাজার ও করে দিছে, সব ও করে দিছে। আমি ওর কাছ থেকে টাকা টুকা নিয়ে তখন আমি বাংলাদেশে রওনা দিলাম। চট্টগ্রাম বিমানবন্দরে নেমে আমি তখন বাড়িতে গেলাম। কাশপিয়া কী করছে, আমার দেখা মানে দৌড়ে এসে আমার জড়াই ধরে চিৎকার করে কান্না করতে শুরু করছে, তুমি আমার ছেড়ে কই গেছিলা। মানে ও যা করতেছে সবই অ্যাবনর্মাল, কোনোটাই নর্মালের ভিতরে নেই। পরে এইভাবে ওর প্রতি তার আমার আর আগের মতো আগে কোনো ফিলিংস নেই, যেটা আগে ছিল ওর প্রতি আমার যে ধরনের মানে আগে যে ধরনের অনুভূতি ছিল, ফিল ছিল, এটা তো আর এখন আর নাই। তো যার জন্য ও যে আমাকে জড়াই ধরে আমার বিরক্ত লাগে, ও আমার সাথে কথা বলতে চায়, এটা আমার কাছে বিরক্ত লাগে, মানে ভালো লাগে না, ওরে আমার সহ্যই হয় না। আমি চাই আমি ওর কাছ থেকে কীভাবে দূরে থাকতে পারি, আমি ওর কাছে যেতে চাই না। এরকম করতে করতে ওকে ইগনোর করি। আবার মাঝে মাঝে বর্ষা ফোন দেয় আমার নাম্বারে বিদেশ থেকে। ও মনে হয় এমনি না অমনি কোনো না কোনোভাবেও তখন মানে বুঝতে পারছে যে কিছু একটা হইতে আছে। আবার আমি ওরা এরকম বলতেছে আমি তোমার রাখবো না, আমি তোমার তালাক দিয়ে দিব, এইটা ওইটা ওরে বলতেছে। ও তখন পাগলের মতো হয়ে গেছে আমার জন্য, মানে ফুললি পাগল। এই অবস্থার মধ্যে বর্ষা তখন আমার বারবার বলতেছে তুমি তাড়াতাড়ি দেশে চলে আসো, নাহলে কিন্তু আমি তোমাদের বাড়িতে চলে আসবো। এখন বর্ষা যদি আমাদের বাড়িতে আসে তাহলে তো আমার আব্বা আম্মা আমার আস্ত রাখবে না, কারণ আমার আব্বা আম্মা যদি জানে আমি বিদেশে আর একটা বিয়ে করছি তখন তো ভাই আমার মেরিয়ে ফেলবে। আমি তখন পড়ছি মহাবিপদে পড়ছি। পইরে আমি তখন বর্ষারে বলতেছি বর্ষা আমি আসবো, তুমি একটু অপেক্ষা করো। না, ও বলতেছে তুমি 1 সপ্তাহের মধ্যে আসবে, না এলে তোমার বাড়িতে আসবো। আমি তখন মানে কি করব, মানে উপায় বুদ্ধি না পাই আমি তখন সেখান থেকে মানে ওরে তালাকও দিলাম না, কিছুই করলাম না। আমি আবারও পুনরায় কাতারে চলে আসি। কাতারে এসে আমি বর্ষার সাথে আসি এবং বর্ষার সাথে আমি চলাফেরা করতেছি। এই করতে করতে আমার আব্বা আম্মা বলতেছে যে ও নাকি বারবার ওই আকবর আলী কবিরাজের কাছে যায়। আমার বউ কাশপিয়া আকবর আলী কবিরাজের কাছে যায়, কবিরাজের হাতে পায়ে ধরে বলে যে আপনি চাইলে নাহিদরে ফিরে আনতে পারবেন, ও অন্য একটা মেয়ের ফাঁদে পড়ে গেছে, ওরে ফিরে আনেন, আমি ওরা ছাড়া বাঁচবো না। আকবর আলী কবিরাজ নাই করে তাবিজ দেয়, পানি পরা দেয়, এটা দেয় ওইটা দেয়, দিন নাই রাত নাই, যে কোনো সময় আকবর আলী কবিরাজের বাড়িতে, মানে দিন রাত নাই, যখন খুশি তখনই চলে যায়। গিয়ে কবিরাজরে হাতে পায়ে ধরে কান্নাকাটি করে, কবিরাজরে বুঝায়, কবিরাজরে বলে। কবিরাজ ওরে বলতেছে যে ঠিক আছে আমি করে দিব, অপেক্ষা করো, হবে, এগুলা টেগুলা করতেছে। তা আমার কথা হচ্ছে এর মাঝে আমি তখন আমার আব্বা আম্মারে বলতেছি যে আমি কাশ্মীরে রাখবো, আমি কাশ্মীরে তালাক দিয়ে দিব। আমার আব্বা আম্মা তো আমার গালাগালি করতেছে, এটা তুই কী ধরনের কথা বলিস, কাশ্মীরে তালাক দিয়ে দিবি মানে কেন তুই তালাক দিবি। আমার আব্বা আম্মা বলে কাশ্মীরে তালাক দিলে আমরা তোর তেজ্য করে দিব, যেই মেয়ে তার বাপ মা সব কিছু ছাইরে আমাদের কাছে চলে আসছে, এই মেয়েরে তুই তালাক দিবি কেন, এই তুই তোর কুলাঙ্গার কেমনি হইলি। আমি তো আর আব্বা আম্মারে বলতে পারি না যে ওর ইগনোরের মাঝে আরেকটা মানুষ আমার জীবনে ঢুকে গেছে। পুরো গেলাম একটা মহা ঝামেলায়, মানে এই ঝামেলা থেকে কেমনি বের হবো তার কোনো রাস্তাও খুঁজে পাচ্ছি না। আল্লাহকে ডাকতে ডাকতে গলা শুকাই ফেলতেছি যে আল্লাহ তুমি একটা পথ বের করে দাও, আল্লাহ তুমি একটা উপায় বের করে দাও, আল্লাহ আমার দ্বারাই তো আর সম্ভব হচ্ছে না, আল্লাহ আমি কী করব। এই করতে করতে বেশ অনেকগুলো দিন প্রায় কেটে গেল। এদিক দিয়া বর্ষা আমারে বারবার বলে তুমি কি কাশ্মীরে তালাক দিবা নাকি দিবা না, দিবা কি দিবা না, দিলেও বলো না দিলেও বলো। এই করতে করতে অনেকগুলো দিন কাটার পরে হঠাৎ করে মানে যেহেতু বর্ষা দেখতেছে আমি কাশ্মীরে ছাড়ি না বা কাশ্মীরের সাথে আমি এখনও জড়িত আছি, আমি কাশ্মীরে তালাক দিচ্ছি না, কাশ্মীর আমার সাথে আছে, এগুলো মনে করতেছে। এর ভিতরে বর্ষা তখন করলো কি আমারে বলতেছে যে বুঝছি তুই তোর আগের বউরে ছাড়বি না, তা আমার ব্যবস্থা আমার করতে হবে। এই করে বর্ষা তখন করলো কি কেমনি ও করছে কীভাবে আমি জানি না, কিছুদিনের মাঝে ওর হাজব্যান্ড মানে আগের যে হাজব্যান্ডকে ও তালাক করে দিছে, ও কিন্তু বলছে তালাক দিছে, বাট পরে আরই জানতে পারে ও আসলে মানে তালাক দেয় নাই। আমারে বলছে আমি আগের হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে আসছি, কিন্তু পরে জানতে পারে ও ডিভোর্স দেয় নাই। ও কেমনি ওর আগের হাজব্যান্ডের ভিসা টিসা কনফার্ম করে আগের হাজব্যান্ডকেও তখন কাতারে নিয়ে আসে। ইতিমধ্যে কিন্তু অনেক ঘটনা আবার কাশ্মীরের সাথে আমার ঘটে যাইতেছে, ঝগড়া ঝাঁটি ঝামেলা। কাশ্মীর বারবার বলতেছে তুমি দেশে আসো, তুমি দেশে আসলে আমি ভালো হয়ে যাব, আমি এই করবো, আমি সেই করবো, এগুলো কাশ্মীর বলতেছে। আর ইতিমধ্যে বর্ষা তখন করলো কি তার আগের স্বামী সাইফুল্লা তখন ও আবার কাতারে নিয়ে আসছে, মানে সাইফুলকে কাতার নিয়ে আসছে। গোপন সূত্রে আমি তখন খবর পাইলাম যে ও সাইফুলরে নিয়ে আসছে কাতারে। তখন আমি ওরে ধরলাম যে আমি তোমারে কাতারে আনলাম, তোমার কাছ থেকে আমি 1 টাকা নিলাম না, সম্পূর্ণ ফ্রিতে আনলাম, এরপরে তুমি এইভাবে এই ঘটনা ঘটাইছ, এটা তুমি কিভাবে করলা। একদিন তার সাথে আমার রুমের মধ্যে ঝগড়া হয়, এবং ঝগড়া যে কী পরিমাণের ঝগড়া, অন্যরকম ঝগড়াটা একটা পর্যায়ে আমি তার গায়ে হাত তুলি, মানে ওই ঘরের মধ্যে রুমের মধ্যে তার গায়ে হাত তুললে পরে বড় ধরনের ঝামেলা হয়ে যায়, ওর শরীর থেকে রক্ত বেরোয়, ও থানায় গিয়ে কমপ্লেন করে। থানা থেকে তখন আমার কফিলরে ডাকা হয়, এবং কফিল তখন করে কি ইমিডিয়েটলি আমাকে ক্যান্সেল দিয়ে সফর জেলে পাঠিয়ে দেয়। যেহেতু আমি ধরেন একটা মানুষের গায়ে হাত তুলছি, তার শরীরে রক্ত বেরিয়েছে, তার মানে হাফ মার্ডার, যার কারণে আমার কফিল তখন আমাকে আপনার সফর জেলে পাঠিয়ে দেয়। আমি তখন সফর জেলে চলে যাই। সফর জেলে যাওয়ার পরে 14 দিন ছিলাম সফর জেলে। 7 দিনের মাথায় আমি তখন পরিবারের সাথে যোগাযোগ করে কাশ্মীরে ফোন দেই যে কাশ্মীর আমি দেশে আসতেছি 7 দিন পরে,
আমার জন্য দেশ থেকে টাকা পাঠাও, টিকিট কেটতে হবে। পরে আমার আব্বা আম্মা কেমনে কেমনে টাকা পয়সা পাঠায় আমারে দেয়, দিলে পরে আমি তখন দেশে যাব। তা আমি আবার ওই আকবর আলী কবিরাজরাও ফোন দিই, আমি দেশে আসতেছি, আমি আপনার জন্য কোনো কিছু আনবো কি না। উনি আমার বলে আমার জন্য কিছু লাগবে না, তোর বউ তো এখন ঠিক আছে, তুই চলে আয়। তাই আমার তো এখন রাস্তা অনেক ভালো, দেশে যাব, কাশপিয়ার সাথে থাকবো। বর্ষার সাথে যা হয়েছে তা তো আর কাশপিও জানে না, আমার পরিবারের কোনো মানুষও জানে না, সুতরাং এটা তো আর কোনো ঝামেলাই আমার নাই। আমি দেশে গিয়ে কাশপিয়ার সাথে সুখে শান্তিতে সংসার করবো, আলহামদুলিল্লাহ। আর কি, এই চিন্তা ভাবনা করি তখন আমি কাতার থেকে ক্যান্সেলে সফর জেল থেকে 21 দিন পরে আমি তখন দেশে গেলাম। তো দেশে যাওয়ার আগে কিন্তু আমি আর কারোর সাথে যোগাযোগ করতে পারি নাই। টিকিট কাটার পরে আমি আর কারোর সাথে যোগাযোগ করি নাই, ডিরেক্টলি বাংলাদেশে নামছি। আমার কেউ কিন্তু রিসিভ করতেও আসে নাই, যেহেতু তারা জানেই না যে আমি এই টাইমে আসতেছি বা এই দিন আসতেছি। তো নামার পরে আমার তখন আব্বার নাম্বারটা মুখস্থ ছিল, একটা নাম্বার থেকে আব্বারে ফোন দিছি এয়ারপোর্টের। তাই আব্বারে বললাম যে আব্বা আমি তো মাত্র চট্টগ্রাম বিমানবন্দরে এসে নামছি, এখন আমি কি করব। আব্বা আমারে বলে আয় বাড়িতে আয়, এমনি বলতেছে। তা আমি তখন ওইখান থেকে বাড়িতে, আব্বার আসলো না, আমি তখন একাই বাড়িতে গেছি দিনের বেলায়। আপনার 4:30 কি 5টার দিকে বাড়িতে যেয়ে পৌঁছাইছি। পৌঁছানোর পরেই আমার আব্বা আম্মা কেমন জানি মুখ কালা করে রাখছে। আমার বড় বোন আমাদের বাড়িতে, দুলাভাই আমাদের বাড়িতে, আব্বা আম্মা মুখ কালা করে আসছে। বলছি কী হয়েছে, তোমরা মুখ কালা করে আসছো কেন, কাশপিয়া কই? আমার আব্বাও কথা বলে না, আম্মাও কথা বলে না। কী সে কাশপিয়া কই? আমার বোনে তখন আমার বলতেছে তোর বউরে তো পাওয়া যাইতেছে না। কি বল আমার বউরে পাওয়া যাইতেছে না, মানে কারণ কি? আমার বউরে পাওয়া যাবে না কেন, কি হয়েছে? পরে বলতেছে যে না তোর বউরে পাওয়া যাচ্ছে না, আজকে কয়েকদিন ধরে তোর বউ হঠাৎ করে কই জানি চলে গেছে। কিছুদিন আগে উল্টাপাল্টা কথা বলতো, মানে কেমন হাসতো কানতো, একটু পাগলের মতো ছিল, অ্যান্ড হঠাৎ করে কই জানি চলে গেছে। তুই দেশে আসবি এটা জানার পরেই সে জানি কেমন একটু অন্যরকম হয়ে যায়। আমার মা বলে বসে হঠাৎ করে যে মনে হয় কারো লোকে পরকীয়া ছিল এখানে চলে গেছে। আমার বড় বোন বলতেছে যে না, কাশ্মীরে যতটুকু দেখছি যে ওর কারোর সাথে কোনো পরকীয়া নাই, এখন ওর সম্ভবত মাথা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছে, মনে হয় কোনো দিকে চলে গেছে। আমরা তো অনেক খোঁজাখুঁজি করছি, আমরা পাই না, এখন তুইও খোঁজ। বাড়িতে যাইয়া ব্যাগ ট্যাগ সব কিছু রাইখে রাতটা কোনো মতে কাটালাম। সকালবেলা আমি খুঁজতে শুরু করছি, এবার মাইকিং করতেছি এলাকাতে। আমার বোন যেহেতু বলে পাগল হয়ে গেছে, পাগল হয়ে বাইরে গেছে, তখন আমি মাইকিং করতেছি এলাকাতে, বিভিন্ন জায়গায় মাইকিং করতেছি, ওর ছবি দিতেছি। ওর বাবা এই দিক দিয়ে আমাদের এলাকার চেয়ারম্যানকে জানাইছে যে সত্য হইলেও তো আমার মেয়ে, ওরে বলেন এইভাবে যাতে পোস্টার দিয়ে আমার মেয়েরে না খোঁজে, আমাদের মান সম্মান আছে। পরে আমি পোস্টার দেওয়া বন্ধ করে দিলাম, মাইকিং করাও বন্ধ করলাম, নিজের মতো করে ওরে খুঁজতেছি। ভাই আমি বিশ্বাস করেন একটা বছর, মানে আমি তো ক্যান্সেলে আসছি, আমার আব্বা আম্মা আমার আব্বার কাছে মোটামুটি টাকা ছিল, বড় বোনও আমার কিছু হেল্প করছে, ওগো টাকা দিয়ে আমি 1 বছরের মতো এমন কোনো জায়গা নাই, এমন কোনো গলি নাই আমি ওরে খুঁজি নাই। তথা চট্টগ্রাম নয়, কুমিল্লা, আপনার নোয়াখালী, এরপরে আপনার ওই দিক দিয়ে কী বলে আপনার বান্দরবন, আবার এই দিক দিয়ে আপনার কক্সবাজার, মানে এমন কোনো জায়গা আমি ওরে খুঁজি নাই। দিনের পর দিন, রাতের পর রাত, পাগলা গারদে এখানে সেখানে দুনিয়ার সব জায়গায় খুঁজছে, ওরা পাই না। প্রায় আপনার এর মাঝে প্রায় ওর 2 বছর মতো কেটে গেছে, আমরা পাইনি। 2 বছর পরে নোয়াখালীতে কাতারে আমার সাথে একটা পরিচয় আছে, একটা ছেলে নাম হচ্ছে হেলাল বলে। একদিন হঠাৎ করে হেলালের সাথে আমার দেখা নোয়াখালীতে। আমি তো আমার বউরেই খুঁজতেছি, ওই তো আমার দেখা বলতেছে আরে নাহিদ ভাই আমি তো আপনার চিনি, আপনি তো কাতারে ছিলেন আমার সাথে, এমন এমন বলছে হ্যাঁ ভাই। বলে ভাই আমি তো একবারে চলে আসছি। পরে আমার বলে আর রাতে কই থাকবেন, আমাদের বাড়িতে চলেন। তখনও কিন্তু আমি ওরা কাশ্মীরে খুঁজতেছি। ওদের বাড়িতে যাওয়ার পরে ওর আব্বা আম্মার সাথে তখন কথা বলতেছি, কথা বলতে বলতে ওর আব্বা আম্মা তখন ওর বাবে তখন আমার বলতেছে আমাদের একজন ভালো কবিরাজ আছে, উনি অত কবিরাজও বলা ছিল, উনি একজন হুজুর আর কি মসজিদের, উনি এগুলো দেখে, অত বড় কেউ না, আপনি ওনার কাছে যাইয়া দেখতে পারেন। তো সকালবেলা ওর আব্বা আম্মা তখন আমার ওই হুজুরের বাড়িতে নিয়ে গেল, মানে হুজুরের মসজিদে নিয়ে গেলো, ছোটো একটা মসজিদ। হুজুর এখানে মাঝে মাঝে রুগী টুগী আসে, 2-1টা রুগী আসে, অত বেশি না, এগুলো চিকিৎসা করে, আর ওই বেশিরভাগ সময় আপনার মসজিদেই থাকে। তাই হুজুরের কাছে নিয়ে গেছে, হুজুর আমার দেখছে, দেখার পরে আমি হুজুরের পা ধরে কান্না করতেছি। হুজুর আমার বলে আমার পা ধরে কান্না করতে হবে না, আমি আপনার মনের অবস্থা বুঝতেছি, আপনি বসেন, আমার একটু সময় দেন। আধা ঘন্টার মতো হুজুর ঘুরলো ফিরলো। আধা ঘন্টা পরে আমারে বলতেছে আপনার বউটা আকবর আলী কবিরাজের কাছে আছে। আমি বললাম কি বললেন? আকবর আলী কবিরাজের কাছে আমার বউ? এইটা কেমন কথা, এটা কি ধরনের কথা বললেন? কবিরাজ বলে হ্যাঁ আমি যেটা বলছি এটা ঠিকই বলছি, আপনার বউ আছে আকবর আলী কবিরাজের কাছে, আপনি আকবর আলী কবিরাজরে ধরলে আপনার বউরে পাবেন। আমি বললাম আকবর আলী কবিরাজের কাছে আমার বউ কীভাবে আছে? আকবর আলী কবিরাজের বাড়িতে আমার মা দিনের ভিতরে 10 বার যায়, 15 বার যায়। আমার মাকে আকবর আলী কবিরাজের বাড়িতে গেলে আমার বউরে দেখতো না, আমার বউ ওই বাড়িতে নাই। এটা জানি না আপনি কতটুকু বিশ্বাস করবেন নাকি। ওই কবিরাজটা আমারে বলল যে দেখেন আপনার বউকে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে একটা ঘরের ভিতরে আটকায় রাখা হয়েছে।
একটা ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে একটা ঘরের ভিতরে আটকায় রাখা হয়েছে, যার কারণে আপনারা কেউ তারা দেখতে পান না। পরে আমি বললাম এটা কোনো কথা হইল নাকি, একটা ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে একটা মেয়ের ঘরের ভিতরে আটকায় রাখলে তারা কেউ দেখতে পাবেন, এটা কী ধরনের কথা? বিশ্বাস করি নাই, কিন্তু কবিরাজের কথা বিশ্বাস করি নাই। করে আমি ওখান থেকে আবারও চলে আসি, বাড়িতে আসি, আবার খুঁজি। ইতিমধ্যে আরও 3 বছর কাটছে, টোটাল 5 বছর শেষ, ওরে পাইলাম না। নাই 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 নাই, ওরে টোটালি নাই, মানে টোটালি নাই। এইভাবে আপনার দিনে রাতগুলো কাটতেছে, প্রায় আরও 2 বছর পরের কথা। এদিকে 5 আর 2 কত, 7 বছর পরে। 7 বছর পরে আমার মা একদিন আমারে বলতেছে ওর বউ, ওর বড় ছেলের বউ, আপনার এই আকবর আলী কবিরাজের বড় ছেলের বউ নাকি আমার আম্মারে বলছে আব্বা কি নতুন বিয়ে করছে নাকি। আব্বা যেই ঘরের ভিতরে সাবান লইয়া যায়, আব্বা যেই রুমে থাকে ওই রুমের ভিতরে সাবান লইয়া যায়, কাউরে ঢুকতে দেয় না। বহু বছর ধরে ঘরের ভিতরে কাউরে ঢুকতে দেয় না, সাবান নিয়ে যায়, এরপরে শ্যাম্পু নিয়ে যায়, এটা নিয়ে যায়, ওইটা নিয়ে যায়। কি করে, আমরা তো ঘরের ভিতরে কাউরে দেখি না। আমি তখন বললাম যে এটা কী ধরনের কথা? আমার মা বলে হ্যাঁ এই ঘটনা, এমন এমন ঘটনাই তো আমি শুনলাম, এই ঘটনাই তো এই আকবর আলীর ছেলের বউ আমারে বলল। তখন আমার হঠাৎ করে নোয়াখালীর ওই ভাইয়ের কথা মনে পড়লো যে আরে এই ভাই তো আমারে বলছিল, এই ভাইয়ের কাছে যে কবিরাজ তো বলছিল ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে ঘরের ভিতরে ওরা আটকায় রাখছে, ওরে কেউ দেখবে না। তখন আমার এইটা আমি বলছি, আম্মা আমারে বলে তুই কবিরাজের বাড়িতে আমার নিয়েছো। তখন বহু কষ্ট পড়া, কারণ 5-7 বছর হয়ে গেছে, তো ঠিকানা মনে নাই। মানুষের জিগিয়া বহুত কষ্টে পায়। 2 দিন ঘুরে আমি ওই ঠিকানা বাইর করি, আবার ঠিকানা বাইর করে তাদেরকে নিয়ে ওই কবিরাজের বাড়িতে আমি আবারও যাই, সাথে আমার মাও যায়। তাই কবিরাজরে বললাম যে, উনি বলে আপনি তো আমার কাছে বহু বছর আগে আসছেন, আমি তো আপনার বলছি আপনার বউ ওখানেই মারা যাবে, আপনার বউরে আপনি পাবেন না, আপনার বউরে ওই কবিরাজে আটকায় রাখছে। তো আমার আম্মা বলে ঠিক আছে, যেহেতু কবিরাজ আটকায় রাখছে, আমরা কবিরাজের কাছ থেকে কিভাবে আমার পুত্রবধূরে রক্ষা করতে পারি, আমার ছেলের বউরে আনতে পারি, আপনি আমাদেরকে সেই প্রসেসটা একটু বলে দেন। কবিরাজ তখন বলল যে দেখেন এই প্রসেসটা অনেক সহজ আবার অনেক কঠিন। আমার আম্মা বলে সহজ কঠিন বুঝি না, আপনি বলেন কেমনে। তখন কবিরাজ বলল ওই লোকটা আকবর আলী কবিরাজ যে রুমে থাকে ওই রুমে আপনি দেখবেন যে অনেকগুলো মহিলাদের কাপড় আছে। রুমের ভিতরে গেলে দেখবেন অনেকগুলো মহিলাদের কাপড়। এই কাপড়গুলো মূলত আপনার ছেলে নাহিদের বউ কাশপিয়া ব্যবহার করে। ওখান থেকে যে কোনো একটা কাপড় আনতে হবে। একটা কাপড় এনে যদি আমাকে দিতে পারেন, বাকিটা আমি করে দিতে পারবো। আমার আম্মা তখন বলল যে এইটা কী ধরনের কথা, ওনার ঘরে কাপড় থাকবে করতে, উনি বুড়ো মানুষ, ওনার ঘরে তো কোনো কাপড় চোপড় কিছু থাকে না। তখনই কবিরাজ বলল যে আছে, আপনার খুঁজছেন। নোয়াখালী থেকে তখন আমরা পুনরায় আবারও চিটংয়ে আসি। আমার আম্মা তখন গোপন সূত্রে খবর লাগায়, আম্মা নিজেও যে আম্মা ওই ঘরের ভিতরে জানালা দিয়ে দেখে মহিলাদের কাপড় আছে। আম্মা তখন আমার জায়গায় জানায়, বাবারে এমন এমন ঘটনা, ওনার ওই ঘরের ভিতরে তো মহিলাদের কাপড় আছে। তেন আমার কথা হইলো যে ওনার ঘরের ভিতরে মহিলাদের কাপড় চোপড় আসবে কোত্থেকে? ওনার ঘরে তো মহিলাদের কাপড় আসার কোনো কথা নেই, কোত্থেকে আসবে মহিলাদের কাপড়? ওনার ঘরে তো ওনার কোনো বউ নেই, বউরা যে ঘরে থাকে আলাদা। এই ঘরের ভিতরে উনি শুধুমাত্র ওনার তন্ত্রমন্ত্রে কাজ করে, উনি এই ঘরে থাকে। এই ঘরে আবার উনি কাউরে ঢুকতেও দেয় না। পরে এমন করতে করতেই আমার আম্মারের কেমনি ওই রুমের ভিতরে সবসময় তালা মেরে রাখে, অলওয়েজে তালা মেরে রাখে। পরে ওনার বাড়িতে কাজ করে আর একটা কাজের মহিলা আছে, কাজের মহিলাটারে দিয়ে আমার আম্মা কেমনে জানি 1 সপ্তাহ লাগছে ওই ঘর থেকে একটা শাড়ি নিয়ে আসছে, একটা লাল শাড়ি কাপড় নিয়ে আসছে। এই লাল শাড়ি কাপড় নিয়ে আমি তখন ওই কবিরাজের বাড়িতে, আমার আম্মারা নিয়ে যেন আমি একেই গেছি আপনার ওই কবিরাজের বাড়িতে, নোয়াখালী কবিরাজের বাড়িতে। যাওয়ার পরে ওই নোয়াখালী কবিরাজরা আমি তখন শাড়িটা দিলাম, দিয়ে বললাম যে উনি শাড়িটা নিয়ে হাতে নিয়ে বলতেছে হ্যাঁ এটা আপনার বউ ব্যবহার করছে। আমার কাছে এটা কল্পনার মতো লাগতেছে, এটা কীভাবে বিশ্বাস করবে? কেউ বিশ্বাস করবে এই কথা? আজকে 7-8 বছর বা হয়ে গেছে। এই বলার পরে সে তখন কাপড়টা নিয়ে গেছে, কাপড়টা নিয়ে আমারে বলতেছে আপনার বউ আপনার কাছে ফিরে আসবে। কবে আসবে এইটা কিন্তু আমি বলতে পারি না, তবে আসবে, পাগল হয়ে বাড়িতে ছুটে আসবে, আপনি যান। তুই তখন প্রায় 7 বছর হয়ে গেল, 8 বছর, আরও 1 বছর কেটে গেছে। ওনার সাথে ফোনে যোগাযোগ, কেউ কবিরাজ সাহেব তো আসতেছে না, বলে আসবে। কবিরাজ 1 বছর পরেও বলে আসবে। 9 বছর পরে, প্রায় 9 বছর কাছাকাছি সময়ে একদিন বুধবারে সকালবেলা এই বাড়িতে এসে আমার আম্মারে বলতেছে যে আমার একটু পানি দেন, আমি পানি খাবো, আমার গলাটা অনেক শুকিয়ে গেছে। হঠাৎ করে ইতিমধ্যে এই কবিরাজ কিন্তু অনেক অসুস্থ, আকবর আলী কবিরাজ অনেক অসুস্থ। তারা হসপিটালে নিয়ে যেছে, সে হসপিটালেও ভর্তি ছিল। বাড়িতে এটাতে মিলে তার অবস্থা খুব খারাপ, সে মরার মতো অবস্থা। এই ভিতরে হঠাৎ করেও তখন বাড়িতে
আর আম্মা ওরা তো দেখা মানে পুরো চিৎকার দিয়ে বসছে, মানে পুরো চিৎকার, পুরো বাড়ির মানুষ এক হয়ে গেছে, মানে পুরো বাড়ির মানুষ এক। আমি ওরা যে জড়াইয়া ধরছি, ওই মানে আম্মার কাছে পানি দিয়ে পানি চেয়ে অজ্ঞান হয়ে গেছে। ওর বাপ মাই পর্যন্ত ওরে দেখতে আসছে ওইখান থেকে, মানে আপনার ওর আব্বা আম্মাও দেখতে আসছে যে কী হয়েছে ঘটনা, কেন এরকম হইলো। ওর আব্বা আম্মাও তখন দেখতে আসছে, ওর বাপ মাই তখন দেখতে আসছে। আসার পরে তখন এই ঘরের ভিতরে ও এরকম অজ্ঞান অবস্থায়, আমরা ওর চোখে মুখে পানি দিলাম, পুরো পাগল, একদম সম্পূর্ণ পাগল রূপে, পাগল বেশও তখন বাড়িতে আসছে। ওরে কেউ চিনতে পারে না, ওরে কেউই চিনে না, ওই কথাই বলে না, জাস্ট তাকায় আছে, কী হইছে না হইছে, কই ছিল, কই থেকে আসতে আর কিছু বলতে পারে না। তা আমরা তো পুরোপুরি শিওর হয়ে যায় যে আকবর আলী কবিরাজে ওরা আটকায় রাখছে, আকবর আলী কবিরাজে ওর কিছু একটা করছে, এটা তো আমরা তখন জানি। ওই তখন আমরা আস্তে আস্তে করে ওরে ভালো করতেছি, খাওয়া দাওয়া করাইতেছি, সুস্থ করার চেষ্টা করতেছি, কিন্তু না, খুব অসুস্থ। ওর আব্বা আম্মা তখন পুরো আমাদের সাপোর্টে, ওর আব্বা আম্মা তখন আমাদের বাড়িতে আসে, সবাই তখন সম্পর্ক মেনে নিছে। এই করতে করতে আপনার প্রায় 3-4 মাসের মতো কেটে গেল। 3-4 মাস পরে আকবর আলী কবিরাজ বাড়িতে আসছে। বাড়িতে আসার পরে আকবর আলী কবিরাজ একদিন আমার ডাক দিচ্ছে বাড়িতে। 3-4 মাস পর আমি তো আর ওই কবিরাজের বাড়িতে যাই না, উনি অসুস্থ ছিল, হসপিটালে ছিল, আমাদের এলাকার সব লোকেরা গেছে, আমাদের পরিবারের কোনো লোক কিন্তু ওনাকে দেখতে চায় না। আকবর আলীর কবিরাজের বড় ছেলে আক্তার তখন আমার ডাক দিল যে আব্বা তোরে যাইতে বলছে নাহিদ। তাই আমি বললাম যে ঠিক আছে, যেহেতু যাইতে বলছে আমি তখন যাব। এটাও মানে ওনার বড় ছেলে আক্তার হোসেন আমারে বলছে। পারি আমি তখন গেছি, যাওয়ার পরে আমি দেখলাম আকবর আলী কবিরাজরে। দেখার পরে উনি মুখ কালো করে আসছে আমার উপরে, খুব মুখ কালো, আমার সাথে কথা বলেন। আমি বললাম কী ব্যাপার, ভালো আছেন? বলে ভালো কি তোরা আমারে রাখছস? এমনিই বলতেছে। আমি বললাম যে ভালো রাখবো মানে ভালো রাখছি মানে, বলে কোন কবিরাজের কাছে গেছিলি? আমি বললাম কোন কবিরাজ মানে? সবই তো আপনি জানেন, আবার জিজ্ঞেস করেন কেন? এমনি। পরে বলে তোরা কি আমার থেকেও বড় কবিরাজ পেয়ে গেছিস? এটা কি ভালো করছিস? আমি বললাম যে আপনি কি বলতে চান, মানে একটু রেগেই বেশি কথা বলতেছে। পরে ওনার বড় ছেলে আক্তার যখন আসছে মুহূর্তে উনি চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জে আমারে বলে গ্রামের সব মানুষ আমারে দেখতে গেল, আমি যে বেঁচে থাকবো, আমি যে বেঁচে ফিরবো, এইটা কেউ বলে নাই। আমি তো মৃত্যুর কোল থেকে ফিরে আসছি, মৃত্যুর কোল থেকে আল্লাহ আমারে ফিরে আনছে। সবাই আমাকে দেখতে গেল, সবাই আমার খোঁজ খবর নিল, আমার আদর সমাদর করলো, আমার কাছে গেল, পাশে গেল, অথচ তোদের পরিবারের তথা তুই একটা মানুষ আমার দেখার জন্য গেলি না। আমি বললাম আপনি হয়তো জানেন কাশফিয়া বাড়িতে ফিরে আসছে। বলো আমি তো জানি, জানবো না কেন? ওই আসছে, ওরা জিনেরা নিয়ে গেছে, পাগল বানায়, আবার ছেড়ে দিয়েছেও চলে আসছে। আমি বললাম জিনেরা নিছেন, আপনি লুকিয়ে রাখছেন। উনি আমারে বলে মানে কি বলতে চাস? তখন উনি বয়স্ক মানুষ। আমি বললাম যে কি বলতে চাই মানে, কি বলতে চাই তো আপনি আমার থেকেও ভালো জানেন। পরে আমারে বলে যে নাহিদ কথাবার্তা সাবধানে বলিস, আমি সেই ছোটোবেলা থেকে তোদের উপকার করে আসতেছি, উপকার ছাড়া কোনোদিন তোদের অপকার করি নাই, তোদের অমঙ্গল হবে এমন কাজ আমি কখনোই করি নাই, আমি সার্বক্ষণিক তোদের উপকারই করতেছি। এই কথা আমি বললাম যে আরে আপনি যে আমাদের কি উপকার করছেন তা জানা আছে, আপনি আমার বউরে অনেক ক্ষতি করছেন, আপনি আমার সংসারে ক্ষতি করছেন। এই কথার মধ্যে এক কথায় দুই কথা আমি তখন এই মানে একটু মানে রেগে যায় আর কি। রেগে গিয়ে আমি তখন আকবর আলী কবিরাজের ধাক্কা দিয়ে বসি, ওই জায়গায় তারা ধাক্কা দিয়ে বসি। ধাক্কা দিলে আকবর আলী কবিরাজ পড়ে যায়। এটা আকবর আলী কবিরাজের বড় ছেলে আক্তার আলী তখন দেখতে পায়। দেখে আক্তার আলী তখন দৌড়ে আসে, আইসে আমার কলা চেপে ধরে, এই তুই আমার বাবারে মারলি। এই জন্য আমার মানে ওর ছেলের সাথে আমার একটা মারামারি হয়, কিলেকিলি হয়, খারাপ একটা অবস্থা আর কি। তো এই মারামারি কিলেকিলির মধ্যে ওরা করছে কি, আপনার হয়তো ওই যারা আমাদের চিটংয়ের মানুষ তারা বুঝবে, ওই আপনার শান দেওয়ার জন্য বিভিন্ন ধরনের আপনার দাও বা বটি এগুলো শান দেওয়ার জন্য গাছের মধ্যে এক ধরনের রেতের মতো দিয়ে রাখে, ওটার মধ্যে শান দেয়। আমাদের ওইদিকে ওই সময়টা দিত, এই গাছের মধ্যে যেটা দিয়ে রাখছে শান দেওয়া, ওইটার মধ্যে আমি ওর কলার চেপে ধরছি, আমরা আমিও ধাক্কায় দিয়ে গাছের সাথে ধাক্কা দিছি, ওর পিঠে দিয়ে এটা ঢুকে গেছে। শান দেওয়ার যে লোহাটা এটা পিঠে দিয়ে ঢুকে গেছে জায়গার মধ্যে। তো মানে অবস্থা খারাপ, আমি ছেড়ে দিয়ে আমি দিছি দৌড় দিয়ে বাড়ি থেকে পালাইয়া গেছি। পালাইয়া যাওয়ার পরে শেষে জানতে পারি ওরা হসপিটাল নিয়ে গেছে, কিন্তু মারা গেছে। হসপিটাল নিয়ে যাওয়ার পরে মারা গেছে। এই মারা যাওয়ার পরে আকবর আলী কবিরাজ তার পরিবার মিলে তখন দিছে আমার নামে মামলা। এই ছেলের পরিবার মানে আক্তার ভাইয়ের বউ সন্তান যারা আছে তারা মিলে সবাই মামলা দিছে। এই মামলায় ধরেন আমি পালাতক প্রায় আপনার 7 থেকে 8 মাস পরে আমার নোয়াখালী থেকে পুলিশ ধরে। হত্যা মামলার আসামি ছিলাম আমি। নোয়াখালী থেকে ধরে আমাকে থানাতে দেয়, এবং থানাতে দিলে পরে আমার শ্বশুর মানে এটা নিয়ে নড়ে, আমার শ্বশুর এটা নিয়ে নড়ে, এবং আমার শ্বশুর মানে আপনার কাশপিয়ার বাবা উচ্চ আদালতে আপিল করে। আমার রায় হয়ে যায়, রায় হয়ে গেলে উচ্চ আদালতে আপিল করে প্রায় 1 টাকা 2 টাকা না, প্রায় আপনার
40 লক্ষ টাকার কাছাকাছি সম্পূর্ণ কাশপিয়ার বাবা খরচ করে, এবং প্রায় 40 লক্ষ টাকার কাছাকাছি খরচ করে এক কঠিন আইনি লড়াইয়ের মাধ্যমে উনি আমাকে জেল থেকে মুক্ত করায়। কঠিন আইনি লড়াইয়ের মাধ্যমে জেল থেকে মুক্ত হওয়ার পর আমি বাড়িতে আসি। বাড়িতে এসে আলহামদুলিল্লাহ আমি এখন আমার বউ, সন্তান, বাবা মা, শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে ভীষণ ভালো আছি। আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ আমাকে মাফ করছে, বা আমি যাই করছি যেটাই করছি সর্বোপরি এখন আমি আমার বউ হজে যাওয়ার পরিকল্পনা আছে। আমি আর কাশপিয়া এখনও মোটামুটি ভালো হয় নাই। ও 9 বছর কই ছিল গেলে কিছুই বলতে পারে না। 9 বছরের কথা জিজ্ঞেস করলেও হা করে থাকে, এর কোনো স্মৃতি বা মেমোরি ওর মনে নেই। ওর মতো করে চলতেছে, ফিরতেছে, খাইতেছে, ওর মতো করে আছে, আমাদের মতো করে ওরে নিয়ে কোনোভাবে 2 মুঠো ঢাল ভাত খেয়ে বেঁচে আছি। এখন স্বপ্ন দেখেছি আমরা স্বামী স্ত্রী হজে যাব, এবং এই বছর আমাদের হজের প্ল্যানিং আছে। যদি আপনি আমাদের জন্য দোয়া করেন আমরা হজে যাব। আর আমাদের বাসায় আপনার দাওয়াত রইল। আমার মা আপনার গল্প সবসময় শোনে, আমার মা অনেক বয়স্ক মানুষ, উনি আপনার গল্প সবসময় শোনে, মায়ের মাধ্যমে আপনাকে পাওয়া আমার। এখন আমিও আপনার গল্প শুনি। যদি পারেন আমাদের বাড়িতে এসে ঘুরে যাবেন, এটা আমাদের ঠিকানা। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে চট্টগ্রামের ভাই নাহিদ হাসানের জীবনের এই গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনার জন্য। গল্পটা আর অনেক বড় ছিল, আমি উল্টাপাল্টা কথাগুলো না বলে শুধু মূল গল্পটাই আপনাদেরকে শুনিয়েছি, এই জন্য গল্পটা কিছুটা শর্ট হয়ে গেছে। কোনো অংশে যদি না বুঝে থাকেন তাহলে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য। প্রিয় বন্ধুরা, শুরুতে একটা কথা বলেছিলাম যে গল্পটা একটা সতর্কতার প্রতীক হয়ে থাকবে প্রতিটা পরিবারের জন্য। নাহিদ ভাই যেটা করেছে, শুরুতেই কাশপিয়ার উপরে কালো জাদু, সেই এক কালো জাদুর প্রভাবে, কালো জাদু করার কারণে নাহিদের জীবনে কি নেমে আসছে তা বলার মতো না। শেষ পর্যন্ত মার্ডারের আসামি হয়ে হয়তো আল্লাহ তাকে মাফ করেছে কাশপিয়ার উসিলায়, সে আবারও বেঁচে আসতে পারছে, বা সে এখন সংসার জীবনে সুখে আছে। কতটুকু সুখে আছে তা আল্লাহই ভালো জানে। কিন্তু যারা এই ধরনের কালো জাদুতে আসক্ত, বা যারা চিন্তা করেন যে আমি ওকে কালো জাদু করে কিছু একটা করতে পারবো, কালো জাদু করলে কিছু একটা হাসিল হবে, এটা পুরো ভ্রান্ত একটা কথা। আপনি কালো জাদু করে কখনো কিছু হাসিল করতে পারবেন না। কালো জাদু করে আপনি যা আনবেন তার চেয়ে অনেক বেশি আপনার জীবন থেকে চলে যাবে, যেটা নাহিদের জীবন থেকে চলে গেছে। অনেক কিছু চলে গেছে। নাহিদ এই কালো জাদু না করে পারিবারিকভাবে কাশপিয়াকে সে বিয়ে করতে পারতো, চেষ্টা করলে ওভাবেও কিন্তু হতো, কিন্তু সেটা না করে সে যে আশ্রয় নিয়েছে এবং একজন খারাপ কবিরাজের মাধ্যমে কালো জাদু যে করে, কালো জাদু যে করায়, তারা উভয়ই হচ্ছে জাহান্নামী। ওটা আল্লাহর কাছ থেকে স্পষ্ট বলা আছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, বুঝার তৌফিক দেখ, এই প্রত্যাশা আমি আপনার আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। এই গল্প নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখবেন। ইনশাল্লাহ দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।